রাইট। সো দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস। আমরা ওয়েব সিকিউরিটির কিছু বাকি আছে, সেই জিনিসগুলো আজকে এক্সপ্লোর করবো, ঠিক আছে? ঠিক একইভাবে যে আমরা প্রতিটা দেখবো যে ওয়েবের আসলে কি কি অ্যাটাক গুলো সম্ভব এবং তাদের মিটিগেশন টেকনিক কি কি পসিবল। তো সবার প্রথমে আইডিয়া থেকে শুরু করি, স্যান্ডবক্সিং এর আইডিয়াটা। তোমরা স্যান্ডবক্সিং টার্মটা কি শুনেছো যখন অপারেটিং সিস্টেম পড়েছিলে? অপারেটিং সিস্টেমে শুনি, অন্য কোথাও হয়তো শুনছিলাম, মনে নেই। মনে নেই কারো? কারো কি মনে আছে স্যান্ডবক্সিং? তো মনে রাখবে স্যান্ডবক্সিং বুঝতে পারতেছো যে আমরা মানে কম্পিউটার সায়েন্সে স্যান্ডবক্সিং মানে হচ্ছে কোনো আরেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশনকে রান করানো। ওকে, কেন রান করানো হয়, বা আরেকটা অ্যাপ্লিকেশন না বলে বলা যেতে পারে আরেকটা কোনো কোডকে রান করানো। ওকে, স্যান্ডবক্সিং নরমালি করা হয় যে সিকিউরিটির পার্সপেক্টিভে। ওকে, তো আমরা যে কোডটা এক্সিকিউট করব আমাদের ওটা ওই কোড সম্পর্কে আমরা নলেজেবল না আগে থেকে, ওই কোড মেলিশিয়াস কোডও হতে পারে, যার কারণে আমরা যে প্যারেন্ট অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে বা কিছু রেস্ট্রিকটিভ কি বলা যেতে পারে পারমিশনে আমরা চাইল্ড অ্যাপ্লিকেশন গুলো রান করবো। তো যখন এরকম করা হয় তখন আমরা তাকে বলছি স্যান্ডবক্সিং। সো যেটা হয় যে নরমালি এই ছবিতে যেরকম বলা আছে যে মেইন অ্যাপ্লিকেশন যে আছে, মেইন অ্যাপ্লিকেশনের পারমিশন আনরেস্ট্রিক্টেড আছে মনে করো, ঠিক আছে? কিন্তু স্যান্ডবক্স যখন রান করানো হবে সেগুলোর কোনো স্পেসিফিক ফাইলের তো স্পেসিফিক খালি শুধুমাত্র রিড অনলি পারমিশন আছে। ইভেন যে ডিসপ্লে করতে পারবে সেই ডিসপ্লে ওই যে অ্যাপ্লিকেশনটা রান করতেছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যে সকল এমবেডেড কন্টেন্ট আছে সেগুলো হয়তো রান করতেছে, ঠিক আছে? এরকম মানে আমরা আমাদের দরকার মতো যে পারমিশন লেভেল দরকার আমরা সেটা সেট করে নেব যে আমাদের স্যান্ডবক্স অ্যাপ্লিকেশনের জন্য। সো জাভা যখন একটা ভার্চুয়াল মেশিন, তো জাভা ভার্চুয়াল মেশিনটা আসলে বেসিক্যালি মেইন অ্যাপ্লিকেশন। এখন এর মধ্যে আমরা কি করি, জাভার বিভিন্ন প্রোগ্রামগুলো রান করি। সো আমরা তখন বলতে পারি জাভার এই প্রোগ্রামগুলো জাভার ভার্চুয়াল মেশিনের মধ্যে স্যান্ডবক্স অবস্থায় রান হয়। দ্যাট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। সো এখন কেন আমাদের ওয়েবের পার্সপেক্টিভে স্যান্ডবক্সিংটা খুব জরুরি কেন? কারণ আমাদের ওয়েবের মধ্যে আমাদের ওয়েব পেজ শুধু এখন আর স্ট্যাটিক কন্টেন্ট প্রোভাইড করে না, এর মধ্যে আমাদের ডাইনামিক কন্টেন্ট প্রোভাইড করে। এবং ডাইনামিক কন্টেন্ট প্রোভাইড করার জন্য ওয়ান অফ দ্য মেজর ওয়েজ হচ্ছে আমরা স্ক্রিপ্টিং, ঠিক আছে? তো আমরা স্ক্রিপ্টিং ক্যাপাবিলিটি দিয়েছে, ক্লায়েন্ট সাইডের স্ক্রিপ্টিং, সার্ভার সাইডের স্ক্রিপ্টিং, সব ক্যাপাবিলিটি এখন আমাদের ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আছে। সো এখন ক্লায়েন্ট, বিশেষ করে সার্ভার সাইডের থেকে ক্লায়েন্ট সাইডের স্ক্রিপ্টিংটা মানে হচ্ছে ইউজারের কোনো কোড আমরা ওয়েব পেজের মধ্যে ইমবেড করে দিচ্ছি এবং সেই কোডটা ইউজার তার এন্ডে রান করছে। এখন যেহেতু কোড দিয়ে আমাদের কোডের অনেক ক্যাপাবিলিটি বেশি থাকে, আমরা এটাকে যদি আনরেস্ট্রিক্টেড ওয়েতে রান করতে দেই তখন আমাদের সিকিউরিটির সমস্যা। তো এই সমস্যা দূর করার জন্য তখন আমাদের প্রতিটা ব্রাউজার আসলে ওর মধ্যে যে স্ক্রিপ্টিং গুলো আছে সেইগুলোকে একটু স্যান্ডবক্সের মধ্যে রান করে। সো ওয়ান অফ দ্য ভেরি নাইভ এক্সাম্পলস যে হতে পারে যে আমরা কি বলি যে যখন আমরা ক্রোমের ব্রাউজারের প্রতিটা ট্যাব অন করি, এই ট্যাব আসলে একটা ডিফারেন্ট প্রসেস হিসাবে রান করে। এটা ক্রোমের স্পেসিফিক বিহেভিয়ার, অন্যান্য ব্রাউজার আবার অন্যভাবে হ্যান্ডেল করে। তো ক্রোম প্রতিটা ট্যাবকে আলাদা প্রসেস হিসাবে হ্যান্ডেল করে। এর কারণ কি? কারণ হচ্ছে সে এক প্রসেস, মানে আমরা কি জানি যে একটা প্রসেস অন্য প্রসেসের মেমোরির মধ্যে যে ইন্টারফেয়ার করতে পারবে না, সেই জন্য প্রতিটা প্রসেস আলাদা আলাদাভাবে রান করা হচ্ছে। সো এক প্রসেসের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট রান হচ্ছে সে কোনোভাবে মেলিশিয়াস হলে অন্য প্রসেসগুলোকে হ্যাম্পার করতে যেন না পারে, ঠিক আছে? সো এই বেসিক্যালি এই কারণে আসলে আক্রমণ করে, কিন্তু আবার ফায়ারফক্স বা অন্যরা অন্যভাবে হ্যান্ডেল করে, যার কারণে কিন্তু ক্রোম আমাদের খুব বেশি মেমোরি ইউজ করে। তো আমরা যখন দেখি প্রচুর পরিমাণ র্যাম ইউজ করে, অন্যান্য ব্রাউজার কিন্তু এত র্যাম ইউজ করে না। সো এটা সিকিউরিটির পার্সপেক্টিভে করে, বাট অনেকে এটা পছন্দ করে না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ মেমোরি সে নিয়ে ফেলে। সো যে কম্পিউটারগুলোতে মেমোরি কম, 4 জিবির মতো বা এরকম লেস দ্যান 4 জিবি, সেগুলোতে ক্রোম চালাইতে হলে মানে খুব তোমার রিসোর্সের উপর খুব স্ট্রেইন করে। আরো এখন আমাদের ওয়েব পেজগুলোর মধ্যে আমরা কি জানি, আমরা অনেক প্রকার মিডিয়া কন্টেন্ট চালাতে পারি। মিডিয়া কন্টেন্ট বলতে আমরা বলছি যে হচ্ছে কোনো অডিও ফাইল স্ট্রিমিং করা বা ভিডিও ফাইলকে রান করাতে পারি। সো নরমালি যখন এই ফাইলগুলোকে অডিও এবং ভিডিও ফাইল কোডের মধ্যে ইনভেট করে দেওয়া হয় তখন কি হয়,
তখন এটাকে রান করার জন্য আমাদের, আমি এখন যে পার্সপেক্টিভ গুলো বলছি সেগুলো একটু ওল্ডার ভার্সনের HTML স্ট্যান্ডার্ড, বিশেষ করে HTML5 এর আগে। সো HTML5 এর আগে HTML এর ক্যাপাবিলিটি ছিল না যে কোনো প্রকার অডিও এবং ভিডিও ফাইল ইন ব্রাউজার বাই ডিফল্ট রান করতে পারবে। সেটার জন্য আমাদের কি করতে হতো, আমাদের এক্সট্রা অ্যাডিশনাল প্লাগইন ইউজ করতে হতো। ওকে, সো ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন প্লাগইনস হচ্ছে অ্যাডোব ফ্ল্যাশ। আমি জানি না তোমরা কি ফ্ল্যাশ কি সম্পর্কে এখন নলেজেবল আছো? এইটা স্যার আগে মানে লাগতো আর কি স্যার, যে কোনো ধরনের অডিও ভিডিও চালিয়ে হলে অটোমেটিক্যালি বলতো যে অ্যাডোব ফ্ল্যাশ ছাড়া হবে না। অ্যাডোব ফ্ল্যাশ ছাড়া হবে না। তোমরা বিশেষ করে 3-4 বছর আগে বা আরে কিছুদিন আগে যখন তোমরা রান করতে, তখন ফ্ল্যাশ হচ্ছে একদম ইউবিকুইটাস ছিল। হ্যাঁ, প্রতিটা মোটামুটি ব্রাউজারে ফ্ল্যাশ সাপোর্ট বিল্ট ইন ছিল। কারণ হচ্ছে কি, কারণ আমাদের অডিও ভিডিও ফাইল চালাতে হলে আমাদের ফ্ল্যাশ লাগবে। কিন্তু HTML5 যখন স্ট্যান্ডার্ডটা এসেছে, আমি এক্স্যাক্টলি আমার ইয়ারটা মনে নেই, সেই ইয়ারে HTML5 এর মধ্যে অডিও ভিডিও চালানোর জন্য ডিফল্ট ক্যাপাবিলিটি বিল্ট ইন করে দেওয়া হয়েছে। তো এরপর থেকে আসলে ফ্ল্যাশ ধীরে ধীরে আমাদের অবসলিউট হয়ে গেছে। কিন্তু তারও আগে ম্যাকের অপারেটিং সিস্টেম, সাফারি বিশেষ করে ব্রাউজার, ওরা ডিসাইড করছে ওরা ফ্ল্যাশ সাপোর্ট করবে না সামহাউ। ঠিক আছে, কারণ কি, ফ্ল্যাশ ছিল ওয়ান অফ দ্য মেজর অ্যাটাক ভেক্টরস ইন দ্য ওয়েবসাইটস। কারণ কি, ফ্ল্যাশ বলতে কেন অ্যাটাক ভেক্টর, কারণ ওই ফ্ল্যাশের ভিডিওগুলো চালানোর জন্য, ইভেন খালি ভিডিও অডিও না, তোমরা কি করতে পারে, ফ্ল্যাশ দিয়ে কিন্তু প্রোগ্রামিংও করতে পারো, এবং ফ্ল্যাশ দিয়ে বিভিন্ন প্রকার গেম বানানো যেত। সো আমরা বলতেছি অ্যারাউন্ড 2003, 4 or 5 এর দিকের সময়। সো অধিকাংশ যখন ওয়েবে ব্রাউজারে যে গেমগুলো ছিল, সেই গেমগুলো করার জন্য সবচেয়ে ভালো আসলে সফটওয়্যার ছিল হচ্ছে অ্যাডোব ফ্ল্যাশ গেম করার জন্য। ঠিক আছে, তো পুরো প্রোগ্রামিং ক্যাপাবিলিটি ছিল। সো ওই অ্যাডোব ফ্ল্যাশ গুলো সমস্যা হচ্ছে, ওই অ্যাডোব ফ্ল্যাশ চালানোর জন্য আমাদের দরকার একটা অ্যাডোবি প্লেয়ার, ফ্ল্যাশ প্লেয়ার যেটা বলে। এই ফ্ল্যাশ প্লেয়ার গুলো আসলে, এই ফ্ল্যাশ প্লেয়ারটা বিশেষ করে প্রচুর পরিমাণের কি বলা যেতে পারে যে অ্যাটাকের সম্মুখীন ছিল। কারণ দেখা গেছে ওই সময়গুলোতে প্রচুর পরিমাণ ওয়েব অ্যাটাক গুলো পসিবল হয়েছিল, ফ্ল্যাশ প্লেয়ারটা ইটসেলফ ভালনারেবল ছিল। ওকে, এবং ওদের ক্যাপাবিলিটিস এর কারণেই নাকি ওই সমস্যাগুলো তৈরি হয়েছিল। ওকে, সো ওই ফ্ল ইউজ করে প্রচুর পরিমাণ অ্যাটাক হয়েছে ফ্ল্যাশের কারণে। সো ধীরে ধীরে যখন সবাই চিন্তা করছে যে ফ্ল্যাশ প্লেয়ার ইজ ওয়ান অফ দ্য মেজর সোর্সেস অফ ওয়েব অ্যাটাক, সো তখন ধীরে ধীরে ফ্ল্যাশ প্লেয়ারটাকে অবসলিউট করে দেওয়া হয়েছে। এখন HTML5 এ আমাদের আর এডিশনাল এক্সট্রা প্লেয়ার লাগে। কিন্তু এখন অনেক ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাকে বলবে যে এই জিনিসটা, ভিডিওটা বা এই কিছুটা চালাতে হলে আমাদের ফ্ল্যাশ প্লেয়ার দরকার, ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করো। সো সাফারি একদম এটার সাপোর্ট বন্ধ করে দিয়েছে, কিন্তু অন্যান্য ব্রাউজাররা তাদের সাপোর্ট তুমি চাইলে এনাবল করতে পারো। তোমার কাছ থেকে নিবে, পারমিশন নিবে, নিয়ে তখন সে এনাবল করবে প্লাগইনটা। ওকে, আবার ওয়েবের মধ্যে আমাদের কি আছে, মোবাইল কোড আছে। আমি মোবাইল কোডের কথা বলছি। মোবাইল কোডগুলো কি, মোবাইল কোডগুলো এক প্রকার এক্সিকিউটেবল প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলোকে ওয়েবের বা HTML এর মধ্যে ইমবেড করে তোমার কম্পিউটারের মধ্যে পাঠানো হয় এবং এক্সিকিউটেড এট দ্য ডেস্টিনেশন, মানে ক্লায়েন্ট এটে এগুলোকে এক্সিকিউট করা হয়। তো অনেক প্রকার আছে মোবাইল কোড, জাভাস্ক্রিপ্ট, অ্যাক্টিভএক্স, জাভা প্লাগইন, ইভেন ইন্টিগ্রেটেড জাভা ভার্চুয়াল মেশিন। সো এর মধ্যে তোমরা কি কখনো জাভা অ্যাপ্লেট ইউজ করেছো, জাভা কোর্সে বা জাভা অ্যাপলেটের নাম শুনেছো? জাভা অ্যাপলেট ইউজ করে নাই কিন্তু শুনেছি। আচ্ছা, মানে জাভা অ্যাপলেটের কি কাজ মনে আছে তোমাদের? স্যার ওই ওয়েব অ্যাপের মতো। ওয়েবে স্যার এই যে মোবাইল কোডের কথাটা যে বললেন এটাই। হ্যাঁ, মানে হ্যাঁ, কিন্তু আমরা জাভা অ্যাপলেট দিয়ে কি করতে পারি? স্যার আমি একটা ওয়েবসাইট ইউজ করছিলাম জাভা অ্যাপলেট আর কি। আচ্ছা, তোমার কি বুঝতে পেরেছিলে যে এটা আসলে কি, মানে কি করতেছে, ক্যাপাবিলিটিটা কি, অ্যাপলেট কেন বলছি আমরা? আচ্ছা, হয়তো খেয়াল করোনি তোমরা। জাভা অ্যাপলেট হচ্ছে কি, তোমাকে পিওর জাভা কোড রান করতে দেয় ব্রাউজারের মধ্যে। ওকে, সো তার মানে আসলে আমাদের আইদার প্লাগইন ইউজ করে বা কোনো একটা ইন্টিগ্রেটেড জাভা ভার্চুয়াল মেশিন তোমার ব্রাউজারের মধ্যে সাপোর্ট থাকতে হবে। তাহলে আমি কি করতে পারবো, পুরা কোড, জাভার কোড আমরা ব্রাউজারের মধ্যে রান করতে পারবো। এটা জাভাস্ক্রিপ্ট না, অ্যাক্টিভএক্স না, পিওর জাভা কোড। ওকে, সো আমরা ওই জাভা অ্যাপলেটের মাধ্যমে এটা করতে পারি। কিছু ব্যাংকের সিকিউরিটিতে জাভা অ্যাপলেট ওয়াইডলি ইউজ করা হয়। যাক, এনিওয়ে, সো মোবাইল কোড আমরা ওগুলো বলছি, কারণ ওগুলাকে আমরা কেন মোবাইল কোড বলছি, কারণ জাভা অ্যাপলেটও আমাদের HTML এর পার্ট হিসেবে, একটা ওয়েব পেজের পার্ট হিসেবে তোমার এখানে পুশ করা হয়, এবং তখন কোনো একটা ভার্চুয়াল মেশিন
ব্রাউজারের মধ্যেকার ভার্চুয়াল মেশিন লঞ্চ করে ওটার মাধ্যমে ওটা তখন এক্সিকিউট করা। বাট এগুলো ছাড়াও এটা আসলে এখন ধীরে ধীরে একটু অবসলিট হয়ে যাচ্ছে জাভা এবং জাভা প্লাগইন গুলো বিশেষ করে। সো এখনো ওয়াইডলি ইউজড আমাদের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই দুইটা, একটা আইদার জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে অ্যাক্টিভএক্স। সো অ্যাক্টিভএক্স হচ্ছে পিওর উইন্ডোজ টেকনোলজি, আর জাভাস্ক্রিপ্ট তো উইন্ডো দুইটা, যে কোনো জায়গায় ইউজ করা যাবে। সো এগুলো সবগুলো আসলে কি সাপোর্ট দেয়, জাভাস্ক্রিপ্ট তো আসলে খুবই মানে আমাদের কি বলে এটা একটা আমি বলে দিই, জাভাস্ক্রিপ্টটা আসলে কিছুটা জাভা অ্যাপলেটের না, জাভাস্ক্রিপ্ট তো আমাদের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর অ্যাক্টিভএক্স আসলে ঠিক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, এটা উইন্ডোজ স্পেসিফিক জাভার মতো যে উইন্ডোজের বা মাইক্রোসফটের যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ভিজুয়াল স্টুডিওর ভিসি যেটা আছে, সেগুলোর রিলেটেড কোড তখন আমাদের ব্রাউজারের মধ্যে রান করতে দেয়, ঠিক যেভাবে জাভাকে আমরা ব্রাউজারের মধ্যে রান করতে পারি। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্ট তো আমাদের ডিফারেন্ট। আমি মোবাইল কোড হিসেবে বেশি যেটা আমি ফোকাস দিতে যাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভএক্স আর একটা হচ্ছে জাভা। তো এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি কি? সো জাভা অ্যাপলেট আমরা এবং অ্যাক্টিভএক্স পিওর আইদার পিওর ফুল ফ্লেজেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড উই আর রানিং উইদিন এ ব্রাউজার। অ্যাক্টিভএক্স আমাদের খালি শুধুমাত্র সাপোর্ট আছে আইতে, বা এখন মনে হয় এজ বলে, আর জাভা অ্যাপলেট বাকি অন্যান্য সব ব্রাউজারে সাপোর্ট করে। ওকে, সো আমি শিওর না এখন এই মুহূর্তে জাভা অ্যাপলেটের সাপোর্ট কি আর আইতে আছে কিনা। ওকে, আমি শিওর না। সো নরমালি এগুলো যেহেতু আমাদের জাভা কোড, আমাদের ব্রাউজারের মধ্যে যদি আমাদের এক মিনিট, আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা আমরা এখন পিওর জাভা কোড আমরা রান করতে পারবো ওই জাভা অ্যাপলেট ইউজ করে। আর আমাদের যেহেতু ব্রাউজারের মধ্যে ভার্চুয়াল মেশিনে এখন আমরা এক্সিকিউট হচ্ছে, অবশ্যই আমাদের স্যান্ডবক্সে এক্সিকিউশন হচ্ছে। আমাদের চাইলে আমরা সাইন কোড সাপোর্ট আছে ওদের। সাইন কোড সাপোর্ট মানে হচ্ছে শুধু যে কোনো জাভা কোড এটা রান করবে না, ওই জাভা কোডটা রান করানোর জন্য, অ্যাপলেটটাকে রান করানোর জন্য কোডটাকে আমার ডিজিটালি সিগনেচার দিতে হবে, এবং ওটার পাবলিক কি সামহাউ অপারেটিং সিস্টেমের কাছে আইদার আছে বা ব্রাউজারের মধ্যে বিল্ট ইন আছে। তার মানে হচ্ছে আমাদের সর্ট অফ পিকে এর মতো, যে আমাদের ওই পার্টিকুলার কোডটার সিগনেচার ভেরিফাই করার জন্য করসপন্ডিং পাবলিক কিটা আমাদের দরকার, সেই কোড দিয়ে আমরা তখন ওটাকে ভেরিফাই করতে পারবো। এর মানে হচ্ছে শুধুমাত্র ট্রাস্টেড যে সকল পাবলিশার আছে তাদের পাবলিক কিটাই আমরা ব্রাউজারের মধ্যে দিচ্ছি বা অপারেটিং সিস্টেমের মধ্যে দিচ্ছি, সেগুলোকে ইউজ করে আমরা তখন ওই সাইন গুলোকে ভেরিফাই করতে পারবো, ওই জাভা অ্যাপলেট গুলোকে ভেরিফাই করতে পারবো। তার মানে এটা আসলে ওয়ান ইন এ সেন্স আমরা এনাবল করতেছি শুধুমাত্র ট্রাস্টেড সোর্স থেকে যে জাভা কোডগুলো পাবলিশ করা হচ্ছে বা মোবাইল কোড হিসাবে তোমার ওয়েবের মধ্যে পাঠানো হচ্ছে, সেগুলোই শুধুমাত্র ব্রাউজারগুলো রান করবে। বাট এর মানে না যে তুমি আনট্রাস্টেড বা আনসাইন্ড বা সাইন্ড ফ্রম আনট্রাস্টেড সোর্সেস কোড রান করানো যায় না। ইউজারকে অপশনটা দিবে যে তুমি কি এই কোডটা আনট্রাস্টেড, এটাকে রান করতে চাও কি চাও না। ওকে, ইউজার তখন সিলেক্ট করবে। সো একদম অ্যাক্টিভএক্সটাও ভেরি সিমিলার টেকনোলজি, শুধুমাত্র আমাদের উইন্ডোজ বা মাইক্রোসফটের টেকনোলজির উপর বেস করে। ঠিক আছে, এখন এর একটা সমস্যা আছে, এর ক্যাপাবিলিটি বেশি। এই ক্যাপাবিলিটিতে বেশি দিতে যে সে তখন স্যান্ডবক্স, যে আমাদের স্যান্ডবক্সের যে সিনারিওটা আছে ওটার বাইরের ফাইলগুলোকে সে চাইলে অ্যাক্সেস করতে পারে। ওকে, এটা তো আমাদের সাইন কোডের অপশন আছে, এবং এখানে ওই যে আমাদের যদি সাইন্ড আইদার আনসাইন্ড কোড হোক বা সাইন বাই আনট্রাস্টেড সোর্সেস হোক, এগুলোকে চাইলে আমরা এমনভাবে এনশিওর করতে পারি যে অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাপ্রুভাল লাগবে ওই কম্পিউটারে রান করা। সো অ্যাক্টিভএক্স একটু তোমরা হয়তো জাভা কোড হয়তো দেখছো, বা এটা অ্যাক্টিভএক্স হয়তো কম দেখা হয়, সেজন্য এটা নিয়ে একটু বলি যে সো অ্যাক্টিভএক্স কোডে যেটা হয় যে অ্যাক্টিভএক্স কোডে তখন ইউজারের কাছে সর্বপ্রথমে যে কোনো অ্যাক্টিভএক্স কোড রান করানোর জন্য ইউজারের কাছ থেকে পারমিশন চাবে। ইউজারের কাছে যখন পারমিশন চাবে, এই পারমিশনে ওই অ্যাক্টিভএক্স কোড তখন ইউজার যেই প্রিভিলেজে বা যে পারমিশনে রান করছে ওই কোডটা এক্স্যাক্টলি ওই পারমিশনেও রান করতে পারবে। ঠিক আছে,
যেহেতু তার মানে আসলে ঠিক এক্স্যাক্টলি এটা আমাদের স্যান্ডবক্স হলো না। জাভা কোডের বা জাভা অ্যাপ্লিকের মাধ্যমে যখন করো তখন কিন্তু পিওর এই স্যান্ডবক্সিং হয়, কিন্তু অ্যাক্টিভএক্স একটু অ্যাডিশনাল ক্যাপাবিলিটি দিতে গিয়ে ওই স্যান্ডবক্সিং এর বাইরে তাকে রান করো, ঠিক আছে? সো তোমরা এই ধরনের ফাইল অনেক সময় দেখতে থাকতে পারো যদি তোমরা আই ইউজ করো বা এজ ইউজ করো। তো এখানে সে বলতেছে যে একটা স্যান্ডবক্সের এই কোডটাকে আমি কি ট্রাস্ট করবো কিনা। সো এখানে থাকতে পারে অলওয়েজ ট্রাস্ট কন্টেন্ট ফ্রম এ সার্টেন পাবলিশার। এটা যদি তুমি চেক করে দাও, যে নেক্সট দাও বা রান দাও, তাহলে কি হবে, এই পাবলিশারের মাধ্যমে যত কোড এরপরে এবার আসবে অ্যাক্টিভএক্স কোড সবগুলো সে তোমাকে প্রম্পট করা ছাড়াই রান করবে, অটোমেটিক্যালি রান করবে। সো এটা আসলে ব্যাড আইডিয়া। সো আমরা ডিফল্ট সিকিউরিটির ক্ষেত্রে কোনো ডিফল্ট বিহেভিয়ারে ইজিলি যাবে না, যদিও এটা তোমাদের জন্য একটু অ্যানোয়েন্স তৈরি করবে, তোমাকে বারবার প্রম্পট দিচ্ছে, বাট ডিফল্ট কোনো এরকম বিহেভিয়ারে চেক করবে না। সো এটা আমি বললাম যে ট্রাস্টেড পাবলিশার কি জিনিস আসলে অ্যাক্টিভএক্স এর ক্ষেত্রে বা ইভেন জাভা অ্যাপ্লিকের ক্ষেত্রে, এগুলো ইজ দ্য লিস্ট অফ পাবলিশার যাদের ইনফরমেশন গুলো সাথে তাদের পাবলিক কি গুলো আমাদের উইন্ডোজের রেজিস্ট্রির মধ্যে স্টোর করা থাকে। এটা আমি অ্যাক্টিভএক্স এর ক্ষেত্রে বলছি, জাভার ক্ষেত্রে জাভা ডিফারেন্ট ভাবে জাভা হ্যান্ডেল করে। সো এখন সমস্যা হচ্ছে যেহেতু উইন্ডোজ রেজিস্ট্রির মধ্যে থাকে, কোনো একটা ট্রাস্টেড পাবলিশারের কোনো একটা অ্যাক্টিভএক্স কোডকে তুমি ট্রাস্ট করলে এবং বলে দিলে রান করতে, এখন তুমি জানো না সামহাউ ওই পাবলিশারটা কি করলো, সে অন্য কোনো আনট্রাস্টেড পাবলিশারের সাথে কলিউশন করে যায়, উইন্ডোজ রেজিস্ট্রিতে যায়, কিছুটা চেক করে দিল বা কোড এন্ট্রি করে দিল বা আপডেট করে দিল, যাতে ওই আনট্রাস্টেড সোর্স থেকে যে কোডগুলো আসছে সেগুলো হয়তো অটোমেটিক্যালি রান হয়ে যেতে পারে, ঠিক আছে? সো একটু ডিফিকাল্ট, যেহেতু স্যার উইন্ডোজ রেজিস্ট্রি একটা খুবই সেন্সিটিভ জায়গা, অ্যাক্টিভএক্স অ্যালাউ করছে ইভেন এই রেজিস্ট্রির সাথে হয়তো হ্যান্ডেল করা, ঠিক আছে, যেহেতু সে স্যান্ডবক্স থাকছে না, ঠিক আছে? সো এটা খুব মুশকিল। সেই জন্য বিশেষ করে ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভএক্স এর ব্যাপারে খুবই একটা ব্যাড রেপুটেশন আছে যে অ্যাক্টিভএক্স ভালো না, কিন্তু উইন্ডোজ তাদের বা মাইক্রোসফট তাদের এই টেকনোলজিটাকে এখনো পুশ করে। আর যদি আমাদের আনসাইন্ড কোড হয় তখন আসলে কি হয়, যেটা আমরা অলরেডি বলেছি, যে ইউজারের কাছে চাবে এটাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করা। অ্যাকসেপ্ট করলে তো আসলে তারপর তো সেটা রান করতে হবে, তুমি জানোই না ওই কোডটা আসলে কি করছে। সো এখন যদি তুমি ইভেন রিজেক্টও করো, দেখা গেছে যে ওই যে অ্যাক্টিভএক্স কোডটা অলরেডি এটা কিন্তু ডাউনলোড হয়ে থাকে কোনো একটা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে, এবং রিজেক্ট করার পরও এটাকে অটোমেটিক্যালি রিমুভ করে না। ওকে, সো ওই টেম্পোরারি ফাইলের মধ্যে থাকে, কোনো কারণে অন্য কেউ বা তুমি ভুল করে যদি ওটাকে আবার ক্লিক করে এক্সিকিউট করে ফেলতে পারো, কিছু সময়ের জন্য টেম্পোরারি ফোল্ডারে থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাস্ট এখন মোবাইল কোড এবং এগুলো সম্পর্কে আমরা বললাম। নেক্সট যে অ্যাটাক গুলো, এগুলো মেইনলি আমাদের ওয়েবে বেশি দেখা যায়। সো তোমরা এই অ্যাটাক গুলো সম্পর্কে অলরেডি হয়তো অনেকে নলেজ আছে, তোমরা শুনেছো এই অ্যাটাক গুলোর কথা? আমি আসছি যেগুলো, একটা হচ্ছে প্রথমটা এক্সএসএস অ্যাটাক, ক্রস সাইট স্ক্রিপ্টিং। নাম কি শুনছো কোনো কারণে? না স্যার। না স্যার। আচ্ছা, কেউ শুনোনি তোমরা? ওকে, জি স্যার শুনেছি। আচ্ছা, শুনছে, কে শুনছে বলবো? কেউ একজন বললে না? নির্জার বলছি। জি স্যার শুনেছি। আচ্ছা স্যার এই অ্যাটাকটা আর কি ওই যে সাইটে কোনো একটা স্ক্রিপ্ট ইনস্টলের মাধ্যমে সাইটের কোড চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা ঠিক আছে, মোটামুটি কাছাকাছি গেছে তো, বাট জিনিসটা আরো একটু নাইভ টাইপের। ওকে, আমরা দেখো ইন্টারেস্টিং। সো নাম শুনে বল, ক্রস সাইট স্ক্রিপ্টিং। তার মানে আমরা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে সামহাউ আমরা একটা স্ক্রিপ্টিং কোড ইমবেড করে দেওয়ার ব্যবস্থা করতেছি, ওকে, যাতে এই কোডটা যখন ভিকটিমের কম্পিউটারে আসবে তখন, বা ভিকটিম যখন ওই ওয়েবসাইটটা যাবে তখন ওখানের মধ্যে যে স্ক্রিপ্টিং কোডটা এমবেড করা হয়েছে সেটা তখন ভিকটিমের কম্পিউটারে রান করবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এক্সারসাইজ। সো মানে সামহাউ কোন একটা লেজিটিমেট ওয়েবসাইটের মধ্যে আমরা এই কোন একটা কোড এমবেড করে দেওয়ার ব্যবস্থা করব, যাতে ইউজার যখন ওই লেজিটিমেট ওয়েবসাইটে যাবে তাদের এন্ডে ওই কোডটা রান করবে। ওকে, সো দিস ইজ এক্সারসাইজ অ্যাটাক। সো এটা আমাদের দুই ধরনের আছে, পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্ট। আচ্ছা, প্রথমে আমরা দেখি পারসিস্টেন্টটা। তো পারসিস্টেন্টটা হচ্ছে এরকম, এই অ্যাটাকটা সামহাউ
এমন ভাবে ইমবেড করে দেওয়া হবে যতক্ষণ না এই জিনিসটা রিমুভ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কোডটা ওই ওয়েব পেজের মধ্যে থাকবে। ওকে, কোনো এটা ওয়েব সার্ভারে না, আসলে আমরা ওয়েব পেজে করতে পারি বা কোনো এভাবে। ওকে, তো যতক্ষণ না পর্যন্ত পার্টিকুলার একটা ওয়েব পেজের মধ্যে তার এই এক্সেসেস অ্যাটাক যেটা ইমবেড করা আছে সরানো হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত অ্যাটাক থাকবে। তার মানে ইউজার যখন ইউজার একের অধিক ইউজার যখন ওই পেজটা ভিজিট করছে, সবাই তখন তাদের এন্ডে ওই কোডটা রান করতেছে। ওকে, তো এটা আসলে কি হচ্ছে যে ইউজার যেহেতু ওয়েব পেজের মধ্যে এটা ইমবেড করে দেওয়া আছে, এটা পারসিস্ট করতেছে অনেক ইউজারের জন্য, সেই জন্য আমরা ওটাকে বলছি পারসিস্টেন্ট এক্সেস। সো এটা কিভাবে হতে পারে, একটা খুব নাইভ এক্সাম্পল, তোমরা যখন ছোটখাটো প্রোগ্রামিং করো অনেক সময় হলেও হতে পারে, বাট আচ্ছা আমরা পরে আসতেছি। সো এটা কি, অনেক ওয়েবসাইটের মধ্যে কি থাকে, কমেন্ট দেওয়ার জন্য যে পার্টিকুলার গেস্ট বুক থাকতে পারে বা একটা মেসেজ বোর্ড থাকতে পারে যেখানে ইউজারকে কমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, সো এই কমেন্ট দেওয়া হচ্ছে যে তুমি একটা পার্টিকুলার ব্লগ লিখছো, এখন একটা কমেন্টের মাধ্যমে তুমি চাচ্ছ অডিয়েন্সকে এনগেজ করা বা ইন্টারঅ্যাকশন করার জন্য। ওকে, সো এখন ওই কমেন্টে কি করতে হয়, ইউজার কমেন্ট করে করে সাবমিট বাটন দেয়। তো এখন এই কমেন্ট যে ইউজার যে কমেন্ট করছে, এই কমেন্টটাকে ঠিকমতো যদি স্যানিটাইজ না করা হয়, স্যানিটাইজ করা মানে আমরা যে ইনপুট দিচ্ছি সেই ইনপুটগুলোকে ঠিকমতো যদি হ্যান্ডেল না করা হয়, তখন অ্যাটাকারের পক্ষে একটা মেলিশিয়াস স্ক্রিপ্ট ওই ওয়েব পেজের মধ্যে ইমবেড করা বা ইনজেক্ট করা সম্ভব। ওকে, সো আমরা দেখি কিভাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল একটা আমাদের HTML ফাইল। তো HTML ফাইলের মধ্যে কি আছে যে আমাদের সাইন মাই গেস্ট বুক। ওকে, তো এটার মধ্যে একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে আমাদের এই sign.php এর মধ্যে কিছু আমরা জিনিস নেই এবং মেসেজ থাকে, এবং এর মধ্যে আমাদের সাবমিট বাটন আছে। সো ইউজার এই টেক্সট ফিল্ডে এটা একটা টেক্সট ফিল্ডের মধ্যে একটা নেম লিখতেছে, টেক্সট ফিল্ডের মধ্যে 40 ক্যারেক্টার ম্যাক্সিমামের একটা মেসেজ লিখতেছে, করে সাবমিট দিলে তখন আমাদের ওই পেজের নিচে ওই জিনিসটা জমা হয়। ওকে, এবং ওই জিনিস কোডটা কিন্তু থাকতেছে। তো এরপরে যাতে আরো যখন ইউজাররা ওই পেজটা ভিজিট করছে তখন কিন্তু তারা ওই কমেন্ট গুলো দেখতে পাচ্ছে। ওকে, সো কমেন্ট গুলো দেখতে হয়তো এরকম হতে পারে, জো দিয়েছে, জন দিয়েছে, চেইন দিয়েছে, এই কমেন্ট গুলো। সো এখন কোনো একজন ইউজার কি করতে পারে, এই কমেন্টের মধ্যে মেসেজ না দিয়ে সে মেসেজ এরকম একটি স্ক্রিপ্ট মেসেজ হিসাবে পাস করতে পারে। ওকে, সো এটা এখন ওয়েব পেজের মধ্যে একটা মেসেজ হিসাবে ইমবেড হয়ে গেছে। কিন্তু এই মেসেজটা কি, এর মধ্যে আসলে কি করছো, একটা স্ক্রিপ্ট এনাবল করছো, স্ক্রিপ্টকে কিন্তু তুমি অ্যাড করছো। তার মানে এই স্ক্রিপ্টটা থাকবে ওয়েব পেজের মধ্যে, অন্যরা যখন ওয়েব পেজটা যখন ভিজিট করবে, যখন যা এই স্ক্রিপ্টটা পাবে, ওয়েব পেজটা কি করবে, এখন এই স্ক্রিপ্ট কি করছে, এনিওয়ান কি মনে হচ্ছে এই স্ক্রিপ্টটা আমরা আসলে কি করতেছে, আমি স্ক্রিপ্ট অ্যাড করছে, স্ক্রিপ্টটা কাজ কি করতেছে, এটা একটা অ্যালার্ট মেসেজ দেখাবে এক্সেসেস জাস্ট একটা অ্যালার্ট মেসেজ দেবে। এটা খুব বেনাইন একটা কিছু, হ্যাঁ, এটা কোনো মেলিশিয়াস ওরকম কিছু না। কিন্তু আমরা এখন কি করতে পারি, এইটাকে এখন যেহেতু তার মানে আসলে কি যে আমরা আসলে মেসেজ ওই ওয়েব পেজের মধ্যে একটা স্ক্রিপ্ট এনাবল করেছি, অ্যাড করেছি, এবং যারা ওয়েব পেজটা ভিজিট করবে তাদের সবার ক্ষেত্রে একটা করে অ্যালার্ট দেখানো শুরু করবে। ওকে, সো এটাকে আমরা, এটা যদিও অ্যালার্ট দেখানো মেলিশিয়াস ওরকম কিছু না, একটা নুইসেন্স বা অ্যানোয়েন্স, আমরা কি করতে পারি, এটাকে এক্সপ্লয়েট করতে পারি। তো আমরা যদি আমরা একটা ওয়েব পেজ এরকম করে স্ক্রিপ্ট মেসেজ হিসেবে পাস করতে দেয়, তখন আমরা এরকম কোন একটা মেসেজ পাস করতে পারি। ঠিক আছে, এটা মেসেজ হিসেবে সাবমিট হচ্ছে এবং স্টোর থাকতেছে। সে আসলে কি করতেছে, ডকুমেন্টেড লোকেশন, তার মানে ওই ওয়েব পেজটাকে রিডিরেক্ট করে এই পেজে তো নিয়ে যাচ্ছেই, শুধু তাই না, তার হিসাবে ওই আমরা মনে আছে আমরা বলেছিলাম যে আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো বেসিক্যালি আমাদের ওই ওয়েব পেজের জন্য বা ওই সার্ভারের জন্য যে সকল কুকি ছিল, কুকিগুলোকে ডম দিয়ে হ্যান্ডেল করতে দেয়। সো আমরা বেসিক্যালি ডকুমেন্ট ডট কুকি দিয়ে ওই এই পার্টিকুলার গেস্ট বুকের যে ওয়েব পেজ আছে বা ওয়েব সার্ভারে পোস্ট আছে, সেই ওয়েব সার্ভারের জন্য ইউজারের যে সকল কুকি আছে সেই কুকিগুলোকে পাস করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। সো এখন কি হচ্ছে, ইউজারের জন্য ওই ওয়েব সার্ভারের জন্য যে কুকিগুলো আছে সেই কুকিগুলো পাস হয়ে যাচ্ছে এই ওয়েব পেজের কাছে, এবং সে তখন ওগুলোকে নিয়ে আরো মেলিশিয়াস কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখছো এটা আমাদের একদম সিম্পল একটা অ্যাটাক, কিন্তু এটা মাধ্যমে অনেক মেলিশিয়াস কিছু করা সম্ভব। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, এটা দেখলে তো মানুষজন বুঝে যাবে যে একটারে হঠাৎ করে অন্য ওয়েব পেজে আমরা রিডিরেক্ট হয়ে গেলাম কিনা। সো এটাকে ইনভিজিবল করে দিতে পারে ব্যবস্থা। ইউজার কি করতে পারে, অ্যাটাকার কি কোডটা কি দিতে পারে, অ্যাটাকার এরকম কোন একটা কোড ইমবেড করতে পারে
যেখানে কি করা হচ্ছে, ইমেজ হিসাবে একটা ইমেজ অবজেক্ট নিচ্ছে এবং ওটার সোর্স হিসাবে বলে দিচ্ছে এই ইনফরমেশন। ওকে, সো এই যে ইমেজটা, এখানে এই ইমেজের মধ্যে আসলে কোনো ইমেজ নেই এবং এই ফাইলের মধ্যে তো আসলে কোনো কিছু ইমেজ নেই। তাও কি হচ্ছে, যেহেতু ইমেজের সোর্স হিসাবে এই লোকেশনটা বলে দেওয়া আছে, এই লোকেশনের মধ্যে একটা গেট রিকোয়েস্ট কিন্তু একটা পাঠানো হচ্ছে এবং গেট রিকোয়েস্টের মধ্যে পাঠায় দেওয়া হচ্ছে কি তোমার ওই সার্ভারের জন্য, ওই ওয়েব ডোমেইনের জন্য যে কুকি ছিল সেই কুকিটা পাঠায় দেওয়া হচ্ছে। ইউজার কিন্তু কোনো জিনিস দেখবে না, কারণ এই ইমেজ তো এখানে সোর্সের মধ্যে কোনো ইমেজ নেই। তো ইউজারের কাছে কোনো ইমেজ আসবে না, কিচ্ছু বুঝবে না, কিন্তু বেসিক্যালি তার ডকুমেন্টের কুকির ইনফরমেশন গুলো চলে যেতে পারে হচ্ছে অন্য অ্যাটাকারের ওয়েবসাইটের কাছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের পারসিস্টেন্ট। আচ্ছা নন পারসিস্টেন্টটা মানে হচ্ছে, নন পারসিস্টেন্ট পার্টিকুলার একটা ইনস্ট্যান্সেই অ্যাটাকটা করা সম্ভব, এটা একজন ইউজারকে ভিক্টিমাইজ করা সম্ভব, অন্যান্য ইউজারের ক্ষেত্রে এই সমস্যা হবে না। ওকে, সো গুগলে যখন আমরা কোনো সার্চ দেই তখন কি হতে পারে, আমরা সার্চ এন্ট্রিতে যে মেসেজটা দিয়ে সার্চ দিচ্ছি, দিয়ে এন্টার দিচ্ছি, গুগল কিন্তু এরকম দেখায় সার্চ রেজাল্টস ফর সিকিউরিটি বুক। ফর এক্সাম্পল তোমরা সিকিউরিটি বুক টার্মসটা দিয়ে সার্চ করেছো, তখন কিন্তু সার্চ রেজাল্টস ফর সিকিউরিটি বুক দিয়ে তোমাদের সার্চ রেজাল্ট গুলো নিচে আসে, তাই না? তার মানে তোমার যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিটার ইনফরমেশনটা এই যে মেসেজটা ছিল এই মেসেজের সাথে হচ্ছে যোগ হচ্ছে। ওকে, সো এই ধরনের কেসেও আমরা অ্যাটাকটা করতে পারি। কিভাবে করতে পারি, আমরা মেসেজ হিসাবে সো নরমালি আমাদের এই ধরনের, আচ্ছা এই ধরনের ইনফরমেশন গুলো ডিসপ্লে করার জন্য আমাদের কোডটা থাকে এরকম। ওকে, যে পিএইচপি কোয়েরি ইকুয়ালস টু সার্চ স্ট্রিং ছিল। সো এই সার্চ স্ট্রিংটা হচ্ছে এটা, যেটাকে তখন সে পরবর্তী পেজে দেখাচ্ছে। সো এটাকে আমরা সার্চ ডট পিএইচপির মধ্যে কোয়েরি হিসাবে এইটুক না দিয়ে আমরা কি করতে পারি, এইটুক পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে এই ইনফরমেশনটা তখন পাস হয়ে গেল এবং ডকুমেন্ট ডট কুকি গুলো চলে গেল আমাদের ওই ইমেল সাইট বা অ্যাটাকারের ওয়েবসাইটের কাছে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে, তোমাদের কোশ্চেন হতে পারে স্যার এই সার্চ স্ট্রিং থেকে আমরা এইভাবে চেঞ্জ কেমন করে দিব, কারণ আমাদের যে এই সার্চ স্ট্রিংটা তো সাবমিট করতেছে একজন ইউজার, সে তো আর অ্যাটাকার না, এবং অ্যাটাকার হিসেবে সার্চ করে দিলে তার অ্যাটাকার হিসেবে যদি আমি পাঠাই তাহলে তো আমার কোনো লাভ নাই, কারণ অ্যাটাকারের ওয়েবসাইটের মধ্যে আমার কুকি আমি যদি পাঠাই দিই এটা তো দিয়ে লাভ নাই। তাহলে এটা কিভাবে পসিবল, বুঝতে পারছো আমার কোশ্চেনটা? জি স্যার। আচ্ছা তোমাদের কি মনে হয় কখন কখন এই অ্যাটাকটা প্রযোজ্য হতে পারে? চিন্তা করো যে আমরা কি করতেছি, সার্চের মধ্যে যে স্ট্রিংটা ইউজার সাবমিট করেছে সেটাকে চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে তার মধ্যে একটা স্ক্রিপ্ট অ্যাড করতেছি। সো আমি চাই আরেকজন ইউজার যখন এই সার্চ স্ট্রিং পাঠাবে, এই সার্চ স্ট্রিংটাকে আমরা সামহাউ রিপ্লেস করব এই স্ট্রিং দিয়ে। ওকে, এখন কিভাবে এটা অ্যাটাকটা হতে পারে? স্যার ওই ইউজার যদি কোনো কিছু সার্চ করতে যায় তাহলে সে অ্যাটাকের শিকার হয়ে যাবে। না, কিন্তু সে সার্চ করতেছে ফাইন, আমি কি করতেছি তার সার্চ স্ট্রিংটা একজন অ্যাটাকার চেঞ্জ করে করসপন্ডিং এটা দিয়ে দিচ্ছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে কিভাবে এটাকে আমরা অ্যাটাকটা এনাবল করতেছি, কেমন করে রিপ্লেস করতেছি এই ভ্যালুটা? স্যার এই জিনিসটা যদি একটু আরেকবার বুঝিয়ে দেন তাহলে তো ভালো হতো। তো এখানে কুকিসের ডকুমেন্ট যে কুকি বলা আছে এটা কি মানে সামহাউ কি আমার কুকি গুলা কি? হ্যাঁ, যখন বেসিক্যালি তোমার কি হবে, আমরা যখন গুগলে কি করি, গুগলে যখন একটা সার্চ দিলাম, দিয়ে এন্টার দিলাম, তারপর আমাদের সার্চ রেজাল্ট গুলো আসলো, তাই না? কিন্তু ওই সার্চ রেজাল্টের উপরে কি থাকে, যে সার্চ রেজাল্টস ফর ইওর সার্চ টার্ম। সে ফর এক্সাম্পল তুমি সার্চ করেছো হচ্ছে কি স্ট্রিমিং মুভি সাইট সার্চ করছো, সো তখন তোমার রেজাল্ট কিভাবে আসে না, সার্চ রেজাল্টস ফর স্ট্রিমিং মুভি সাইট, তাই না? সো তার মানে স্ট্রিমিং মুভি সাইটটা গুগলের কাছে গিয়েছিল, গুগল যখন রেজাল্টটা ব্যাক করে এসটিএমএল ফাইলটা পাঠাইছে ওটার মধ্যে এই কোডটা আছে। আমি চাচ্ছি ওই গুগল ফাইল যখন ব্যাক করে পাঠাইছে তখন এটার মধ্যে ইউজারের যে সার্চ স্ট্রিং ছিল সেটাকে চেঞ্জ করে অ্যাটাকার কোন একটা সার্চ স্ট্রিং দিয়ে দিবে, যাতে ইউজারের পেজে যখন লোড হবে
তখন ওই কোডটা এক্সিকিউট করবে, করে ওখান থেকে কুকি ফাইলটি ইউজারের কম্পিউটার থেকে অ্যাটাকারের ওয়েবসাইটে চলে যাবে। আমার কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে মেথডটা, মানে এইটা হবে ইফেক্টটা। আমার কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে একজন অ্যাটাকার এটা করতে পারি, কি মনে হয় তোমার? আচ্ছা, আমরা কি তাহলে এটা কি অ্যাটাকার পার্সপেক্টিভ থেকে জিনিসটা কথা বলছি, নাকি কিভাবে এই জিনিসটাকে সলভ করতে পারি? না, জেনারেটর না। অ্যাটাকারের পার্সপেক্টিভ থেকে, যে অ্যাটাকার কিভাবে এই কোডটা ইমবেড করে দিতে পারে যাতে আচ্ছা আচ্ছা। ইউজার যখন ওই সার্চ রেজাল্টের পেজটা লোড করবে, এখন সার্চ হ্যাঁ। রেজাল্টের পেজের লোডের মধ্যে বেসিক্যালি এরকম লাইন থাকার কথা ছিল, আর সার্চ স্ট্রিং এর সাথে এটা থাকার কথা ছিল, এটার বদলে আসতেছে হচ্ছে এই স্ক্রিপ্টটা। ঠিক আছে? সো তার মানে এই পুরো জিনিসটা সামহাও আমি রিপ্লেস করে দিচ্ছি ফর দিস, ফর পার্টিকুলার দিস। আচ্ছা, তোমরা তো কেউ গেস করতে পারছো না, বা চিন্তা করো আমরা কি করব, বা অ্যাটাকার একজন কি করবে। অ্যাটাকার জাস্ট একটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করবে। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে দুইভাবে করতে পারে। ওকে, দুইভাবে করতে পারে, দুইভাবে। প্রসেসটা হয়তো বলতে পারবো না স্যার, বাট মানে যদি স্যার যে রেজাল্টটা স্যার অ্যাকচুয়ালি সার্ভার থেকে আসছে, সে যদি বাই এনি চান্স ওইটা স্যার সে যদি স্যার মানে অ্যাক্সেস করতে পারে, তাহলে তো স্যার চেঞ্জ করতে পারবে হয়তো স্যার। হ্যাঁ, সেটাই আর কি, সেটাই আসলে করতে হবে। সে কি করবে, গুগলের সার্ভারের কাছ থেকে যে রেজাল্টটা আসতেছে, সেই রেজাল্টের মধ্যে সে রেজাল্ট যেগুলো আসছে সেগুলোকে চেঞ্জ করবে না। সে কি করবে, ওই রেজাল্টের মধ্যে এই যে কোয়েরি ডট সার্চ, এই যে এখানে এই জিনিসটা দেখানোর কথা ছিল সিকিউরিটি বুক, এখানে যে এই জিনিসটাকে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করবে। তো এটা আসলে ইজিলি সম্ভব আমাদের যদি ওই যে আমরা যদি একটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বা হচ্ছে এআরপি ক্যাশে পয়জনিং যদি করি। হ্যাঁ, এআরপি ক্যাশে পয়জনিং এ আমাদের কি হবে, প্রতিটা রিকোয়েস্ট এবং রেসপন্স আমাদের অ্যাটাকারের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাটাকারের মধ্যে দিয়ে যখন সার্ভার থেকে সাবমিশন রেজাল্টটা আসছে, সে তখন ওই পার্টিকুলার ফিল্ডে যে এই কোডটা সার্চ স্ট্রিং এর বদলে এই কোডটা দিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, মানে এইটার বদলে ওই কোডটা দিয়ে দিচ্ছে, তখন ওই ওয়েব পেজের মধ্যে কিন্তু সার্চ রেজাল্টস ফর দিয়ে ওই স্ক্রিপ্টের কোডটা আছে। সো সেটা যখন ইউজারের এন্ডে ডিসপ্লেতে দেখাবে, তখন ওই স্ক্রিপ্টটা কিন্তু এক্সিকিউট হবে। ঠিক আছে? সেটা আমরা নন পারসিস্টেন্ট বলতেছি কেন, কারণ ওই পার্টিকুলার ইউজারের জন্যই এটা প্রযোজ্য, অন্য কোনো ইউজারের জন্য আমার প্রযোজ্য না। অন্য কোনো ইউজারের জন্য করতে হলে তখন আবার তাকে এটা করতে হবে। ওকে, এখন তাহলে আসলে এটা সলিউশন কোথায়? সলিউশন গুলো হচ্ছে প্রতিটা এইচটিটিপি ব্রাউজার থেকে শুরু করে ওয়েব সার্ভারের মধ্যে আমাদের কিছু ফায়ারওয়াল টাইপের ইউজ করতে হবে। মনে আছে আমরা 4 প্রকার ফায়ারওয়াল দেখেছিলাম, এর মধ্যে একটা ফায়ারওয়াল ছিল প্রক্সি ফায়ারওয়াল। সো আমাদের যদি একটা প্রক্সি ফায়ারওয়াল থাকে, তার কাজ হবে প্রতিটা রিকোয়েস্ট এবং রেসপন্সের পেলোড গুলোকে চেক করা, এবং ওটার মধ্যে যে কন্টেন্টস গুলো আছে সেই কন্টেন্ট গুলোর মধ্যে চেক করা যে কোনো মেলিশিয়াস স্ক্রিপ্টিং কন্টেন্ট কি অ্যাড করা হয়েছে কি হয়নি। ঠিক আছে? যে কোনো নির্দিষ্ট জায়গায় HTML কোড থাকার কথা ছিল না, এগুলো এটার মধ্যে তো একটা যে স্ট্রিং থাকার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এটার মধ্যে একটা HTML কোড আছে। সো তার মানে এটা একটা মেলিশিয়াস কিছু হতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলোকে আমাদের এনাবল করা। অথবা আমরা একটা অ্যাপ্লিকেশন লেভেল ফায়ারওয়াল ইউজ করতে পারি। যে অ্যাপ্লিকেশন লেভেল ফায়ারওয়াল আসলে কি করতেছে, পার্টিকুলার তুমি সিলেক্ট করে দিচ্ছ যে ওকে আমার HTML আমার ব্রাউজার গুলোকে তুমি চেক করো। ব্রাউজার তখন কি হবে, ব্রাউজারের প্রতিটা রিকোয়েস্ট এবং রেসপন্সকে সে চেক করবে, ওখান থেকে কিছু সিগনেচার জেনারেট করে সে ওটাকে ম্যাচ করার ট্রাই করবে যে এটার মধ্যে কোনো অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না। জিনিসটা কি সার্ভার সাইডে হ্যান্ডেল করার জন্য, মানে এই ধরনের কোন সার্চ স্ট্রিং আসলে ওইটা ওইভাবে হ্যান্ডেল আসলে এমন হতে পারে যে সার্ভার সাইডে এটা যায়নি, সার্ভার সাইডে গেছে এটা, বুঝছো? সার্ভার যখন রেজাল্ট পাঠাচ্ছে ওই মাঝখানে তখন চেঞ্জ করে দিচ্ছ। সার্ভার সাইডে আমি যদি পাঠাই আমার লাভ নাই খুব একটা, তো সার্ভার তো তখন এইটার জন্য সার্চ করা শুরু করবে। বুঝতে পারছো? এটা তো আবার যদি সার্চ স্ট্রিং যদি হিসাবে যদি এটা পাঠাই, এই পার্টিকুলার জিনিসটা সার্চ স্ট্রিং যদি হয়, তাহলে কি হবে, সার্ভার তো এটাকে সার্চ করবে, কিন্তু আমি চাচ্ছি তো সার্চ এটাকে করবে না, সার্চ করবে সিকিউরিটি বুকের বেসিসে, নাহলে তো ইউজার বুঝে ফেলবে যে একটা সমস্যা। সো বেসিক্যালি রেসপন্স যখন আসবে তখন অন দা ওয়েতে চেঞ্জ করলে সবচেয়ে ইফেক্টিভ। এটাও তো স্যার অ্যাকচুয়ালি একটা মানে পোস্ট রিকোয়েস্ট স্যার, এটা যদি স্যার কোনো ওই সিএসআরএফ টোকেন টাইপ যদি কিছু অ্যাড করা হয়, তাহলে তো স্যার বোঝা যাবে না যে স্যার অ্যাকচুয়ালি মানে এই অথরাইজড কোন সার্ভার, যে সার্ভার অ্যাকচুয়ালি আমি দিছি সেখান থেকে আসতেছে যে রেসপন্সটা। তুমি আসলে তো এখন কি করছো, রেসপন্সটা তোমার ওই সার্ভার থেকেই আসছে, তুমি ওর মধ্যে ওই ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে অ্যাটাকার। তো আমার এআরপি ক্যাশে পয়জনিং করছে, অ্যাটাকারের কম্পিউটার এখন একটা গেটওয়ে হিসেবে কাজ করতেছে, ওর মধ্যে দিয়ে রিকোয়েস্ট যাচ্ছে, ওর মধ্যে দিয়ে রেসপন্স আসতেছে। সেই তখন কি করতে হবে, প্রতিটা রিকোয়েস্ট রেসপন্সকে আইদার চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে, হোয়াট এভার হি ওয়ান্টস, শি ওয়ান্টস।
তখন যখন রেসপন্সটা আসছে সেই রেসপন্সের মধ্যে ওয়েব পেজের কোনো একটা পার্টিকুলার জায়গায় এসে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? জি স্যার। সেই পেজটা এখন আমি ডেলিভার করে দিচ্ছি হচ্ছে ইউজারের কাছে। ইউজার ওই জাস্ট ওয়েব পেজটা দেখতেছে, তার মধ্যে সুন্দর মতো রেজাল্ট গুলো আসছে, এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র ওই পার্টিকুলার জায়গায় একটা কোড এমবেড করে দিয়ে এটা করা হচ্ছে। সো এইগুলোর মাধ্যমে আমরা এক্সেসেস গুলোকে ডিফাইন করতে পারি, বাট এগুলো আসলে স্যানিটাইজ করেও করা সম্ভব। যে ইউজারের বিশেষ করে প্রথমটার ক্ষেত্রে পারসিস্টেন্ট এক্সেসের ক্ষেত্রে যখনই কোনো ইউজারের ইনপুট নেওয়া হবে, প্রতিটা ইনপুটকে আমরা স্যানিটাইজ করতে হবে, চেক করতে হবে এগুলোর মধ্যে কোনো মেলিশিয়াস এলিমেন্ট আছে কিনা, ঠিক আছে? এগুলোর মাধ্যমে আমরা তো পারসিস্টেন্ট এক্সেসেস কে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, নেক্সট আমার টপু যেটার কথা বললো, এটা হচ্ছে আমাদের সিএসআরএফ বা ক্রস সাইট রিকোয়েস্ট ফর চাইল্ড। ওকে, তো নাম শুনে বুঝতে পারতেছো। সো সিএসআরএফ ভেরি সিমিলার, কিন্তু সিমিলার না, ভেরি কোয়াইট অপোজিট টু হচ্ছে এক্সএসএস। ওকে, তো এক্সএসএস তুমি যদি চিন্তা করো, এক্সএসএ আমরা কি করতেছি, এক্সএসএ আমরা একটা ওয়েবসাইটকে ট্রাস্ট করতেছি বা ওয়েব সার্ভারকে ট্রাস্ট করতেছি, সামহাউ ওই ওয়েব সার্ভারকে চেঞ্জ করা হয়েছে, ওটাকে মেলিশিয়াসলি ইনজেক্ট করা হয়েছে কোড। এখন ইউজারের যখন ওই ওয়েব পেজে যাচ্ছে তখন সেই কোডগুলোকে এক্সিকিউট করতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে এক্সএসএস। সো ইউজার ট্রাস্ট করতেছে ওয়েবসাইট। আর সিএসআরএফ আমরা টেকনিকটা দেখবো। সিএসআরএফ এ কি হচ্ছে, ইউজার না, ওয়েবসাইট ট্রাস্ট করতেছে ইউজারকে, যে সে আসলে একটা রিয়েল ইউজার, সে ঠিকমতো বিহেভ করার কথা, কিন্তু কোনো ইউজার সামহাউ মেলিশিয়াসলি অ্যাক্ট করে সমস্যাগুলো করতেছে। ওকে, কি সমস্যা? সো এটা হচ্ছে আমাদের একটা ভালনারেবল ওয়েবসাইট। বেসিক্যালি এই ভিকটিম এই ওয়েবসাইটের সাথে ইন্টারাকশন করার কথা ছিল, কিন্তু এটাকে যেহেতু ভালনারেবল করা হয়েছে, সে যখন এটার সাথে ইন্টারাকশন করে, এই ইন্টারাকশনটা ঘটে বেসিক্যালি আমাদের সামহাউ কোনো এক সময় এই ওয়েবসাইটের সাথে ইন্টারাকশনটা হয়, ঠিক আছে? বা অন্য ওয়ে হতে পারে যে ভিকটিম ইভিল ওয়েবসাইটে কোনো কারণে গেছে, যে লেজিটিমেট রিকোয়েস্ট করতেছে, এবং সিএসআরএফ ভালনারেবল যদি ওয়েবসাইট হয়, এটা এমন ভাবে এই ওয়েবসাইটের সাথে ইন্টারাকশন করতেছে যেটা এই ওয়েবসাইট মনে করতেছে সে আসলে ভিকটিমের সাথে ইন্টারাকশন করতেছে, কিন্তু বেসিক্যালি এই ওয়েবসাইট ইন্টারাকশন করতেছে ইভিল ওয়েবসাইটের সাথে, ঠিক আছে? আচ্ছা, যাক আমরা একটু এক্সাম্পল দেখি। সো এটা খুবই একটা নাইভ এক্সাম্পল, এটা আসলে এখন আর কাজ করে না, বাট জাস্ট ফর এন এক্সাম্পল। সো লেটস সে আমাদের এখন একটা ওয়েবসাইট আছে হচ্ছে nightbank.com। ওকে, সো ইউজার এই ওয়েবসাইটে গেছে, ইউজার ওয়েবসাইটে গেছে এবং ওয়েবসাইটে যায় সামহাউ লগ ইন করছে। ওকে, লগ ইন করে তারপর লগ আউট করেনি। এখন এরপরে সেকেন্ড টাইম ইউজার গেছে হচ্ছে evilsite.com এ, এবং এই evilsite.com এর মধ্যে এরকম একটা স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্ট করতেছে কি, যে স্ক্রিপ্ট এই ইউজারকে পার্টিকুলার একটা নাইব ব্যাংকের এপিআই তে নিয়ে গেছে এবং অটোমেটিক এই কানেকশন গুলো এই পার্টিকুলার একটা টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে। তো এটা তখনই সম্ভব হবে যদি নাইব ব্যাংক দেখে যে পার্টিকুলার ওই ইউজারটা নাইব ব্যাংকের জন্য অথেন্টিকেটেড আছে। এখন এটা কিভাবে বুঝবে? আমাদের কুকি ইউজ করে। সো যখন এই ডকুমেন্ট লোকেশন চেঞ্জ করে ফেলা হচ্ছে, মানে ইউজারকে রিডিরেক্ট করা হচ্ছে এই ওয়েবসাইটে, তখনই তো এই ওয়েবসাইটে একটা HTTP গেট রিকোয়েস্ট যাচ্ছে, এটা গেট একটা HTTP গেট যাচ্ছে। যখন HTTP গেট যাচ্ছে তখন কি করবে, ব্রাউজার এই ডোমেইনের জন্য যে কুকি আছে সেই কুকিটা এর কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন এই কুকি যদি আমাদের লগইন কুকি হয় বা সেশন কুকি হয়, তখন তো জাস্ট কুকি চেক করে দেখবে আলে ইউজার তো অথেন্টিকেটেড, তার মানে হয়তো ইউজার এই এটা থেকে এত টাকা এইভাবে আমাদের পাঠিয়ে দিতে পারে, মানে পাঠাতে বলতেছে, ইনস্ট্রাকশন দিছে, সো সে তখন এইভাবে পাঠিয়ে দিবে। ওকে, সো এটা তখনই আসলে এইগুলো মানে খুবই থিওরিটিক্যাল এবং ভেরি নাইভ এক্সাম্পল, বাট একটা এক্সাম্পল বোঝানোর জন্য আমাদের কি হচ্ছে, আমরা গিয়েছি কিন্তু ইভিল সাইটে, কিন্তু সে কোডটা রান করতেছে হচ্ছে ইন্টারাকশন করতেছে nightbank.com এ, এবং সে মনে করতেছে যে আমি তো ইউজারের সাথে ইন্টারাকশন করতেছি কারণ ইউজার আমাকে এই রিকোয়েস্টটা পাঠিয়েছে, এবং দেখতেছি আমি যে ইউজারের যে কুকি সেটাও আমার কাছে আসছে, তার মানে আসলে আমরা ধরে নিতে পারি ইউজারই এটা আমার সাথে ইন্টারাকশন করতেছে, কিন্তু বেসিক্যালি ইন্টারাকশনটা করছে হচ্ছে আমাদের ইভিল সাইট.com এর মাধ্যমে। আরেকটা এক্সাম্পল দেখি, যেগুলো আরো মোর প্রিভিলেন্ট বা মোর রিসেন্ট, যেগুলো হচ্ছে লগইন অ্যাটাক। সো লগইন অ্যাটাকে কি হয়, লেটস সে আমরা একটা মার্চেন্ট ওয়েবসাইটে গেছি, একটা মার্চেন্ট সেই ওয়েবসাইটে যে এখন পেপ্যালের মাধ্যমে কাউকে পে করবে। ওকে, এখন পেপ্যালের মাধ্যমে কাউকে পে করতে হলে তাকে আমাদের কি করতে হবে, ওই মার্চেন্ট ওয়েবসাইট থেকে আমাদের পেপ্যালে লগ ইন করতে হবে, করে তারপর পেমেন্টটা করতে হবে। ওকে, তো এখন
পেপালে তো আগে এখন কি হচ্ছে, আমাদের ওই যে মার্চেন্ট ওয়েবসাইটটা একটা ইভিল সাইট বা মেলিশিয়াস সাইট, সে যখন ইউজারকে পেপালে রিডিরেক্ট করে দিচ্ছে, সে তখন এমন ভাবে পেপালের সাথে ইন্টারাকশন করতেছে যাতে পেপাল অ্যাটাকারকেই লগ ইন করায় ফেলে। ওকে, সো পেপাল লগ ইন করাইছে অ্যাটাকারকে, কিন্তু পেজটা দিছে ইউজারের কাছে। ওকে, সো এটা ইউজার হয়তো কোনো এক কারণে এক সময় পেপাল ইউজ করে ফেলছে, সে মনে করতেছে আরে আমি তো লগ ইন হয়ে গেছে, আমার পেপালের মধ্যে আমি আসছে। এখন এখানে আমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, পেমেন্ট করার জন্য আমাদের এখন একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন অ্যাড করতে হবে। ওকে, ফর এক্সাম্পল, সো আমি এখন ক্রেডিট কার্ড ইনফরমেশন যেটা অ্যাড করলাম, বা ক্রেডিট কার্ড একটা যদি অ্যাড করে ফেলি আমার পেজের মধ্যে, এইটা কিন্তু ইউজারের অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না, অ্যাড হচ্ছে একজন অ্যাটাকারের অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা সম্ভব হলো কারণ অ্যাটাকার সামহাউ তার সেশন কুকিগুলো পেপ্যালের কাছে পাঠাতে পারছে ইউজারের সেশন কুকি না ইউজ করে। ওকে, সো এই অ্যাটাক যখন হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে সিএসআরএফ। সো এটা মনে রাখো যে সিএসআরএফ হচ্ছে খুবই খুবই ডিফিকাল্ট টু প্রিভেন্ট। যদি তুমি, তবে মানে লঞ্চ করা ইজি না, কারণ দেখো তুমি ইউজারের কুকি না পাঠায়, ইউজারের কম্পিউটার থেকেই যাচ্ছে রিকোয়েস্টটা, কিন্তু ইউজারের কুকি তুমি চেঞ্জ করে তুমি দিচ্ছ অ্যাটাকারের কুকি, যাতে পেপাল মনে করে যে অ্যাটাকার আসলে ইন্টারাকশন করতেছে ইউজারের সাথে, ইউজারের মানে অ্যাটাকারটা ইন্টারাকশন করতেছে, কিন্তু ইউজারকে ইমপ্রেশন দেওয়া হচ্ছে এটা তোমার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এই যে কুকি চেঞ্জ করা, এটা করা, মাঝখানের সেশনকে রিপ্লেস করে ফেলা, এগুলো খুবই ডিফিকাল্ট কাজ, বাট মানে পসিবল, প্র্যাকটিক্যালি এটা করে দেখানো হচ্ছে যে পসিবল কাজ। ওকে, তাহলে এটা আসলে সলিউশনটা কি? সবসময় আমাদের পারসিস্টেন্ট কুকি ইউজ করা যাবে না। সবসময় আমরা প্রতিটা যখন পেপালের সাথে বা এরকম সেন্সিটিভ ওয়েবসাইটের সাথে আমরা ইন্টারাকশন করব, আমরা ব্যবস্থা করব এরকম যে আমাদের যেন প্রতিবারে লগ ইন করতে হয়। সো যদি আমাদের পারসিস্টেন্ট কুকি না থাকতো, যেমন ইউজার যদি কোনোভাবে পেপাল ইউজ করার পর প্রতিটা সেশন শেষ হয়ে গেলে লগ আউট করে ফেলে, তখন কিন্তু পেপাল আর কোনো পারসিস্টেন্ট বা লগ ইন কুকি স্টোর করতে পারছে না। সো ইউজার জানবে যে আমি প্রতিবার পেপালের সাথে যখন ইন্টারাকশন করব, এটা আমার হওয়া উচিত ছিল এই ইন্টারাকশনটা একটা ফ্রেশ ইন্টারাকশন, যেখানে আমাকে লগ ইন করতে হবে। সো কোনোভাবে সে যদি দেখে যে পেপালের মধ্যে অটোমেটিক সে লগ ইন করে গেছে, তখন বুঝবে কোনো একটা সমস্যা, কারণ লগ ইন করার কথা তো না। ঠিক আছে, সো এটাই আর কি, যে মেইন মানে ডিফেন্স হচ্ছে যে আমাদের এনশিওর করা যে আমরা বিশেষ করে ফিনান্সিয়াল ওয়েবসাইট, ব্যাংকিং বলো, পেপাল বলো, যেখানে আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো থাকে, সেগুলোতে আমরা প্রতিটা ইন্টারাকশনে নতুন সেশন ক্রিয়েট করার ব্যবস্থা করব, লগ আউট সবসময় করব। ওকে, তো আমরা এখন পর্যন্ত যে অ্যাটাক গুলো দেখেছিলাম, এগুলো সবগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যাটাক, কারণ হচ্ছে ক্লায়েন্টের সাইড থেকে অ্যাটাক গুলোকে লঞ্চ করা হচ্ছে। তো এগুলোকে আসলে কিভাবে আরো ডিফেন্স, আমরা তো কিছু কিছু ডিফেন্সের কথা বলছি, আমরা ওভারঅল যদি ডিফেন্সের চিন্তা করি যে কোনো ক্লায়েন্ট সাইড অ্যাটাকের জন্য, মেইন হচ্ছে আমাদের দুইটা, সেফ ব্রাউজিং প্র্যাকটিস এবং হচ্ছে ব্রাউজারের মধ্যে কিছু সিকিউরিটি মেজার আছে, সেগুলো আমরা দেখব যে কিভাবে এটা করা হয়। তো সবার প্রথমে আসলে বেসিক্যালি ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে দেখা গেছে, বা ওয়েবের ক্ষেত্রে ক্লায়েন্ট সাইড অ্যাটাকের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে সেফ ব্রাউজিং প্র্যাকটিস, যে ইউজাররা অ্যাওয়ার হওয়া যে কি কি ধরনের অ্যাটাক হতে পারে, এই অ্যাটাক গুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু নিজেকে হ্যাবিচুয়েটেড করে ফেলা। হ্যাবিচুয়েটেড কি, যেমন যে কোনো প্রকার আননোন সাইট গুলো আমরা ভিজিট করব না। ঠিক আছে, যদি কোনো একটা ইমেইলে একটা আননোন সাইটের লিঙ্ক আসে, বা অন্য কোনো ওয়েব পেজে আর একটা আননোন সাইটের লিঙ্ক আসে, সেগুলো আমরা দেখে ক্লিক করব না। ঠিক আছে, তারপর কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন, বিশেষ করে পার্সোনাল ইনফরমেশন যখন আমরা ওয়েবে আমরা দেই, সবসময় আমরা খেয়াল রাখবো এটা কি আমাদের HTTPS আছে কিনা। ঠিক আছে, কিন্তু আপনার মনে আছে আমরা কিন্তু দেখছি যে HTTPS থাকলেই যে এটা সিকিউর তাও না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের চেক করতে হবে যে ওয়েবসাইটটা একটা লেজিটিমেট ওয়েবসাইট। তো কিভাবে চেক করতে হবে, যে আমাদের ইউআরএল এ যাই আমরা চেক করব যে আসলে যে ইউআরএল, সেটাকে ইউআরএল যদি সন্দেহ থাকে, তোমরা ব্রাউজারের ওখান থেকে ইনফরমেশনটা পেস্ট করে নিয়ে এসে দরকার হলে তোমরা পেস্ট করতে পারো কোনো টেক্সট ডকুমেন্টে। সো ওটা যদি ডিফারেন্ট ক্যারেক্টার হয়, পিটাকে হয়তো ডিফারেন্ট ভাবে রেন্ডার হবে।
ব্রাউজার একভাবে রেন্ডার করতেছে, কিন্তু টেক্সট ডকুমেন্ট ঠিক ইউনিকোড দিয়ে রেন্ডার করবে, ব্রাউজার অত ইউনিকোড দিয়ে রেন্ডার করতেছে না। সো দেখা যাবে যে পেপ্যালের পিটা কেমন একটা তেরসা হয়ে আছে, হ্যাঁ, ইনক্লাইন হয়ে আছে। তখন তুমি বুঝবে যে পেপ্যালের পি তো নর্মাল ভাবে থাকার কথা ছিল, এইটা কেন ইনক্লাইন? তার মানে এটা ওই যে আমাদের ইউনিকোড অ্যাটাক যে আমরা করেছিলাম, ইউনিকোড অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, সো যদি এরকম তোমাদের ইয়া থাকে, এই কাজগুলো করবে। আরো কি হতে পারে, যে আমরা ওই সার্টিফিকেটের মধ্যে যদি কোনো এরর আসে সেটাকে একটু চেক করা, দেখা যে সার্টিফিকেট আসলে ভ্যালিড কি ভ্যালিড না, ঠিক আছে? তো এই যে আমরা বললাম এগুলো সেফ ব্রাউজিং প্র্যাকটিস, এগুলো আমরা কি করতেছি, আমরা চাচ্ছি অ্যাজ এ ইউজার এই প্র্যাকটিস গুলো আমাদের মেইনটেইন করে থাকা, আর কোনো প্রকার আননোন বা আনট্রাস্টেড ওয়েবসাইটে আমাদের কোনো সেনসিটিভ ইনফরমেশন পাস না করি। মানে এই যে আমাদের প্র্যাকটিস গুলো, এই প্র্যাকটিস গুলো ব্যাপারে আমরা হ্যাবিচুয়েটেড হওয়া। কিন্তু চিন্তা করে দেখো, একজন জেনারেল ইউজার যার সিকিউরিটি সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তার জন্য কি এগুলা কি মিনিংফুল, বা তার জন্য এগুলা কি করা ইজি না কঠিন, কি মনে হয়? মোটেই সহজ না স্যার। ওটাই সহজ না। তাকে আমরা কি কি বলছি দেখো, চিন্তা করে দেখো। তাকে আমরা বলছি তুমি এইচটিটিপিএস টা বুঝো, এবং প্রতিটি ইন্টারঅ্যাকশনে যেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছ চেক করে এইচটিটিপিএস আছে কিনা। এইচটিটিপিএস থাকলেই হবে না, ওখানে গ্রিন হতে হবে, প্যাডলক হতে হবে। শুধু তাই না, তারপর আমরা বলছি তুমি যে ইউআরএলটা চেক করো, সেই ইউআরএলটা যে তুমি যে ইউআরএল এ যাচ্ছ সেটার সাথে কি ম্যাচ করে কিনা। সো ডোমেইন নেম সম্পর্কে তোমাদের নলেজেবল হতে হবে। ওকে, শুধু তাই না, ইমেলের মধ্যে আমরা বলছি যে কোনো লিংকে ক্লিক করবে না, আনট্রাস্টেড ওয়েবসাইটে যে লিংকে ক্লিক করবে না। সো ইউজারের কাছে কিন্তু আমরা বেসিক্যালি অনেক পরিমাণ মেন্টাল লোড দিয়ে দিচ্ছি। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইন জেনারেল, যে তখন ইউজাররা এগুলা, মানে ইউজারের কাছে, মনে আছে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে ইউজারের কাছে সবচেয়ে, এই জিনিসটা মনে রাখবা, ইউজারের কাছে সিকিউরিটি কখনোই ওয়েবের পার্সপেক্টিভে বলছি, সিকিউরিটি ইউজারের কাছে একটা সেকেন্ডারি গোল। তার ফার্স্ট গোল কি? তার ফার্স্ট গোল ওই ওয়েব পেজটাকে অ্যাক্সেস করা। তার ফার্স্ট গোল হচ্ছে ওই স্ট্রিমিং ওয়েবসাইটে যে ওই মুভিটা দেখার ট্রাই করা বা খেলাটা দেখার ট্রাই করা। এটার ক্ষেত্রে তার সিকিউরিটি সমস্যা হচ্ছে কি হচ্ছে না অনেকে এটা চিন্তাই করবে না, কারণ সে সিকিউরিটি নিয়ে কনসার্ন না। সিকিউরিটি তার সেকেন্ডারি গোল। একইভাবে ব্যাংকের ক্ষেত্রে চিন্তা করো, তার ফার্স্ট গোল হচ্ছে ট্রানজাকশন করা, সিকিউরিটি না। ঠিক আছে, আমরা এখন ইউজারদেরকে একটা বার্ডেন দিয়েছি, মেন্টাল বার্ডেন, যে তুমি এই সিকিউরিটির ব্যাপারে অ্যাওয়ার হও এবং এই সকল প্র্যাকটিস গুলো মেইনটেইন করো। ঠিক আছে, সো যার কারণে অনেক সিকিউরিটি রিসার্চার বলো বা প্র্যাকটিশনার গুলো বলো, তারা বলতেছে যে আমরা ইউ আর পোজিং টু মাচ মেন্টাল বার্ডেন টু জেনারেল ইউজার। আমরা আমাদের টেকনোলজিটা এমন হওয়া উচিত ছিল, এই কাজগুলো অটোমেটেড হওয়ার কথা ছিল, ইউজারের যাতে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে না হয়। ঠিক আছে, অ্যাজ এ জেনারেল ইউজার তোমার নলেজও নেই এইগুলো ব্যাপার নিয়ে। ঠিক আছে, বাট as long as আমাদের এই ধরনের অটোমেটেড সিস্টেম হচ্ছে না, প্রতিটা ইউজারের উচিত এই জিনিসগুলো মেইনটেইন। ওকে, অ্যাট লিস্ট তোমরা যেহেতু এখন নলেজ নিচ্ছে, তোমরা এটা খেয়াল করো। যে কোনো বন্ধু পাটা, কেটা পাটা, কোটা পাটা কোনো লিংকে সহজে ক্লিক করবে না, প্রতিটা লিংকে সাসপিশিয়াস চিন্তা করবে। আর এছাড়াও আমাদের কি আছে, আমাদের ব্রাউজার গুলোর মধ্যে কিছু সিকিউরিটি মেজার আছে। যেমন আমরা বলতেছি ইন্টারনেট এক্সপ্লোরার বা এজের এক্সাম্পল দেখাচ্ছি। এজের এক্সাম্পলের মধ্যে প্রতিটা ওয়েবসাইটকে আমাদের বিভিন্ন জোনে ভাগ করা হয়, যেগুলোকে আমরা বলা হচ্ছে ওরা ইন্টারনেট জোন। তো ইন্টারনেট জোনকে দুই ধরনের ক্যাটাগরি করতে পারে। সো আইদার সে ওয়েবসাইট যেগুলো ভিজিট করে সেগুলোকে ট্রাস্টেড ক্যাটাগরিতে রাখতে পারে, অথবা রেস্ট্রিক্টেড জোনে রাখতে পারে। তারপর ট্রাস্টেড জোনের জন্য এবং রেস্ট্রিক্টেড জোনের জন্য আলাদা আলাদা পলিসি সেট করতে পারে। ওকে, ফায়ারফক্সে তুমি এটা ব্যবস্থা করতে পারবা। এভাবে জোনের মেকানিজম না, বা ট্রাস্টেড ওয়েবসাইট, কোনো ওয়েবসাইটকে যদি তোমার সাসপিশিয়াস হয় সেই ওয়েবসাইটকে তুমি সাসপিশিয়াস ক্যাটাগরিতে রাখতে পারবা। ঠিক আছে, আবার অনেক প্লাগইন আছে, এই প্লাগইনের মাধ্যমে তুমি আসলে এই ক্যাটাগরি গুলো করতে পারবে। নিচে যে এক্সাম্পল জাস্ট একটা আইএর ক্ষেত্রে বা ইন্টারনেট এক্সপ্লোরার বা এজের ক্ষেত্রে, তো আমাদের এরকম জোন আছে। এই জোনের মধ্যে আমাদের এরকম সিকিউরিটি পলিসি সেট করার জন্য লেভেল আছে, যে লেভেলগুলোকে তোমরা আবার কাস্টমাইজ করতে পারো। সো এখানে ট্রাস্টেড সাইট, এখানে রেস্ট্রিক্টেড সাইট, সেগুলোর মধ্যে বিভিন্ন ওয়েবসাইটকে ট্রাস্টেড সাইটে, বিভিন্ন ওয়েবসাইটকে রেস্ট্রিক্টেড সাইটে করতে পারো। ফর এক্সাম্পল সুবিধা আছে, লেটস সে তুমি এখন google.com এ গিয়েছো এবং তুমি চাও না এরপরে কোনোদিন গুগলের ওই যে ও এর বদলে কেউ জিরো ইউজ করছে এইটা দ্বারা ফিশ হও। ঠিক আছে, সো তুমি google.com এ তুমি ট্রাস্টেড সাইটে রাখলা। এরপরে যখন google.com এ অন্য একটা ফিশিং ওয়েবসাইট আসবে, সে তখন তোমার ব্রাউজারের মধ্যে দেখাবে দিস সাইট ডাজ নট বিলং টু ইওর ট্রাস্টেড সাইট। তখন কি, তখন তুমি আসলে বলবে আরে আমার তো google.com কে আমি তো ট্রাস্টেড সাইটে রাখছি, এটা এখন দেখাচ্ছে, তার মানে এটা কোনো সমস্যা। ঠিক আছে, এটা আসলে আইডিয়াটা ছিল।
তারপর এখন অনেক মডার্ন ব্রাউজার গুলো সবগুলোই মোটামুটি একটা ব্ল্যাকলিস্ট মেকানিজম ইউজ করে। সো তুমি যদি কোনো ফিশিং ওয়েবসাইটে যাও বা মালওয়্যার ডিস্ট্রিবিউটিং ওয়েবসাইটে যাও, সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবে। তোমরা কি এটা পেয়েছো কখনো? বিশেষ করে ক্রোম খুব ভালো এটার ব্যাপারে। জি স্যার, ক্রোমে। হ্যাঁ, তো ক্রোমে আসলে গেলেই মোটামুটি ম্যালওয়্যার বা ফিশিং ওয়েবসাইট গেলে সে ক্রোম দেখাবে এবং তোমাকে যাইতেই দিবে না যে এটা সমস্যা, এটা তুমি যেতে পারবে না। ঠিক আছে? আবার আমরা যেটা বললাম যে প্লাগইন আছে, যেমন নোস্ক্রিপ্ট প্লাগইন। নোস্ক্রিপ্ট প্লাগইনও এটা করে, সাথে সাথে নোস্ক্রিপ্ট প্লাগইন আবার কি করে এক্সএসএস অ্যাটাকের জন্য ডিটেক্ট করার ট্রাই করে। সো দেখতে চায় যে প্লাগইনের বেসিসে যে ইনপুট গুলো স্যানিটাইজেশন করে। তারপরে যে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে অন্য কোনো সাইট কি কুকি অন্য জায়গায় কুকি চলে যাচ্ছে কিনা এগুলো সে ব্যবস্থা করে। ওকে, তারপর সোর্স কোড স্ক্যান করে, মানে তুমি ব্রাউজারে রেন্ডার হওয়ার আগেই প্লাগইন কি করে যায়, ওই প্লাগইন ওই ওয়েবসাইটটাকে সে স্ক্যান করে, ওই সোর্সটাকে স্ক্যান করে যে এটার মধ্যে কোনো মিলিশিয়াস কোড আছে কিনা বা মিলিশিয়াস কিছু আছে কিনা। ঠিক আছে? সো নোস্ক্রিপ্ট ভেরি ওয়েল নন প্লাগইন, ভালো। বাট সমস্যা, এখন তোমার কিন্তু কোডকে বিলিভ করতে, তোমাকে নোস্ক্রিপ্টকে বিলিভ করতে হচ্ছে, কারণ সে প্রতিটা ওয়েবসাইট সে দেখতেছে। এখন ওটা করতে যায়, সে কি তোমার এই সাবমিটেড ডেটা থেকে কিছু ইনফরমেশন সে নিজে নিচ্ছে না, কোন। বাট এই ধরনের ট্রাস্টেড প্লাগইন গুলো কি হয়, তাদের কোড গুলো গিটহাবে থাকে, হ্যাঁ, ওপেন সোর্স। সো তারা বলে যে কেউ এই কোড করতে ভেরিফাই। ওকে, সো এগুলো সবগুলো ছিল আমাদের হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যাটাক। এরপর আমরা করবো আমাদের সার্ভার সাইড অ্যাটাক। ঠিক আছে? সো সার্ভার সাইড অ্যাটাক কেন হয় তা আগে এটা একটু বলে নিই। সার্ভার সাইড অ্যাটাকটা হচ্ছে আমাদের যে আমরা সার্ভারের কাছে বিশেষ করে স্ক্রিপ্টিং যখন আমরা করি বা রিকোয়েস্ট যখন করি, তখন আমরা কি করি, স্ক্রিপ্টের ক্ষেত্রে বললে ভালো, বিশেষ করে আমরা যখন কোন একটা ডাইনামিক ওয়েব পেজ জেনারেট করতে চাচ্ছি, তাই না? ডাইনামিক ওয়েব পেজ জেনারেট করতে হলে এই পেজ কিন্তু কোথা থেকে জেনারেট হয়, আইদার কোন একটা স্ক্রিপ্টিং মডিউল আছে বা কোনো একটা সার্ভার মডিউল আছে, যে সার্ভার মডিউল এই ওয়েবসাইট থেকে ওই ওয়েব পেজটাকে জেনারেট করে ডিপেন্ডিং অন ইউজার কি ধরনের ইন্টারাকশন দিচ্ছে, ইউজার কোথায় ক্লিক করতেছে তার উপর বেস করে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউজার কি ইনপুট দিচ্ছে তার উপর বেস করে আমাদের পেজের লেআউট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো সম্ভব হয় কিভাবে, আমাদের ওই যে আমরা ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে। ডাইনামিক ওয়েবসাইট কনসেপ্ট কিভাবে কাজ করে, আমাদের ওই রিকোয়েস্টটা পাঠিয়ে দিতে হবে ওয়েব সার্ভারকে, ওয়েব সার্ভার ইউজারের ইনপুটের উপর বেস করে কোনো একটা স্ক্রিপ্টিং মডিউলের কাছে পাস করে, স্ক্রিপ্টিং মডিউল ওটার উপর বেস করে তখন HTML কোড জেনারেট করে, সেটাকে তখন তোমার ব্রাউজারের কাছে দেওয়া হয়, ব্রাউজার সেটাকে তখন রেন্ডার করে। সো আমাদের সার্ভার সাইড অ্যাটাকে কি হচ্ছে, এই ইউজারের ইনপুটে সামহাউ আমরা ব্যবস্থা করতেছি কোনো মেলিশিয়াস জিনিস পাঠানোর, যাতে এখানে সে মেলিশিয়াসলি সমস্যা হয়। ওকে, আমরা দেখব কিভাবে। সো এটা আমাদের একটা এক্সাম্পল যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য আমরা কি করতেছি, এটা আমাদের একটা, এটা তোমাদের খুবই PHP এর এক্সাম্পল। ওকে, PHP এর এক্সাম্পলে আমরা একটা HTML ফর্মের মাধ্যমে এই ইনফরমেশনটা পাস করতেছি। এটা একটা এটা PHP এর কোড আমাদের, হ্যাঁ PHP এর কোড। এই PHP এর কোড এটা একটা HTML কোডের মধ্যে ইমবেড করা আছে, যেখানে কোনো একটা ফর্ম সাবমিট করা হয়েছে, সেই ফর্ম থেকে কিছু ইনফরমেশন নিচ্ছি, নিয়ে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, সেই ভেরিয়েবল থেকে তখন আমরা HTML এর মধ্যে দেখাচ্ছি। সো ইউজার ভেরিয়েবলের ভ্যালু যদি 5 দিয়ে থাকে, এটাকে আমরা কি করতেছি, আসলে এটাকে স্কয়ার করতেছি, করে আমরা ভ্যালুটা দেখাচ্ছি স্কয়ার অফ দ্য নাম্বার ইজ 25। ঠিক আছে? তো ইউজারের ইনপুটের উপর বেস করে আমরা আমাদের প্রসেসটাকে রেন্ডার করে জেনারেট করে আমরা দেখাচ্ছি। তো এখন আমরা এই যে মেইন দুইটা অ্যাটাক দেখবো, একটা হচ্ছে ইনক্লুশন অ্যাটাক আর একটা হচ্ছে তোমরা সবাই জানো এটা SQL ইনজেকশন অ্যাটাক। ঠিক আছে? তো ইনক্লুশন অ্যাটাকটা কি হচ্ছে, ইনক্লুশন অ্যাটাক হচ্ছে আমরা সামহাউ ওয়েব সার্ভারকে ভালনারেবল করেছি কোনো একটা কোড ইনজেক্ট করার মাধ্যমে। ওকে, এবং এই কোড ইনজেক্ট করার মাধ্যমে কি হয়েছে, তখন ওই ওয়েবসাইটটা সে অ্যাটাকারের চাহিদা ওয়াইজ সে তখন মেলিশিয়াস কোড রান করতেছে। এই সবগুলো হচ্ছে কিন্তু ওয়েব সার্ভারে, ক্লায়েন্ট সাইডে না, এটা সবই হচ্ছে ওয়েব সার্ভার। সেই জন্য আমরা এগুলোকে বলছি হচ্ছে সার্ভার সাইড অ্যাটাক। ওকে, তো আমাদের দুই ধরনের ইনক্লুশন অ্যাটাক আছে, একটা হচ্ছে RFI রিমোট ফাইল ইনক্লুশন, আর একটা হচ্ছে LFI বা লোকাল ফাইল ইনক্লুশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো কি। RFI আসলে কি করা হয়, ওই সার্ভারকে অন্য কোনো সার্ভার থেকে একটা রিমোট স্ক্রিপ্ট নিয়ে আসে এক্সিকিউট করা। সো আমাদের যে মেইন ওয়েব সার্ভার ছিল, সেই ওয়েব সার্ভার একটা মেলিশিয়াস ওয়েব সার্ভার থেকে একটা রিমোট কোড সামহাউ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে, করে মেলিশিয়াস ওয়েব সার্ভারে এক্সিকিউট করার ব্যবস্থা করা হচ্ছে। ওকে, এটা হচ্ছে RFI। আর লোকাল ফাইল ইনক্লুশন বুঝতে পারতেছো, রিমোট সার্ভারের
কোন একটা লোকাল ফাইলকে সামহাউ আমি এক্সিকিউট করার ব্যবস্থা করছি। ওকে, সার্ফের এক্সাম্পল। সো আমরা কি করছি, আমরা পিএইচপি এর মধ্যে এই ইনফরমেশন গুলো হেডার হিসেবে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, সো হেডার মানে বেসিক্যালি এই ইনফরমেশনটা যখন ইনক্লুড করে দিচ্ছি গেট পেজ ডট পিএইচপি, এই গেট ডট পেজ পিএইচপি নির্ভর করতেছে ইউজারের ইনপুটের উপর। ইউজার যে ইনপুট দিবে সেটাকে আমরা অ্যাড করব এত ডট পিএইচপি। সো আপর সেই পিএইচপি পেজে আমরা ইউজারকে লোড করাবো। সে ফর এক্সাম্পল এটা আমাদের ওয়েব সার্ভার, রিমোট সার্ভার। রিমোট সার্ভারের মধ্যে এই যে পেজে ডাটা, পেজের ভ্যালু হিসেবে আছে নিউজ। তার মানে ইউজার কি করবে, ওই সার্ভার কি করার কথা, সার্ভার তখন নিউজ ডট পিএইচপি পেজটা ইউজারের কাছে পাঠানো। ওকে, ইউজার ইনপুট ক্লিক করছে নিউজ, সেই নিউজটাকে আমরা এই ডট পিএইচপির সাথে অ্যাড করতেছি, করে আমরা এখন পেজ ইকুয়ালস টু নিউজ ডট পিএইচপি করে এটাকে আমরা করতেছি। এখন সামহাউ অ্যাটাকার কি করতেছে, অ্যাটাকার সাবমিট করতেছে হচ্ছে অ্যাটাকার কিন্তু অ্যাজ এ ইউজার। ওকে, সো এখানে নিউজ না করে সে সাবমিট করতেছে এই ইনফরমেশনটা। এখন তাহলে সার্ভার তখন এক্সিকিউট করবে কি, সার্ভার তখন এক্সিকিউট করতেছে হচ্ছে evilsite.com.evilcode.php। এই কোডটা এক্সিকিউট হচ্ছে সার্ভারের এন্ডে। এখন এগুলোর মধ্যে যদি কোনো একটা মালওয়্যার থাকে, যদি প্রপার প্রিকশন না নেওয়া হয়, এই মালওয়্যারটা কিন্তু আমাদের সার্ভারের কোডের মধ্যে আমাদের বা সার্ভারের মধ্যে এক্সিকিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এবং সার্ভারকে তুমি কি করতে পারছো, ইনফেক্ট করে ফেলতে পারছো। শুধু তাই না, আরো কিছু অ্যাটাক সম্ভব। যেমন ওয়েব শেল বলে একটা কনসেপ্ট আছে। ওয়েব শেল মানে আসলে কি, এটা একটা কমান্ড প্রম্পট, সার্ভার সাইডের কমান্ড প্রম্পট, যে সব কমান্ড প্রম্পটের মাধ্যমে বিভিন্ন প্রকার কমান্ড আমরা এক্সিকিউট করাতে পারবো। সো আমরা এই evilcode.php এর মধ্যে যদি আমাদের একটা ওয়েব শেল তৈরি করি এবং ওর মাধ্যমে বিভিন্ন প্রকার কমান্ড দেই, তাহলে আমাদের সার্ভারের বিভিন্ন ফাইল আইদার এডিট, আপলোড, ইভেন ডিলিট করা সম্ভব হতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের রিমোট ফাইল এনক্রিপশন সমস্যা। ব্যাপারটা সুবিধা আমাদের জন্য গুড নিউজ যে হচ্ছে এগুলো ধীরে ধীরে খুবই লেস কমন হয়ে যাচ্ছে, এবং আমাদের সার্ভার সাইডে যে সকল টেকনোলজি গুলো ইউজ করা হয়, মানে পিএইচপি বলো বা সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট বলো, ইভেন সার্ভলেট বলো, এগুলো সবগুলোই ধীরে ধীরে এই রিমোট ফাইল এনক্রিপশনের ব্যাপারে স্ট্রিক্ট মেজার নিচ্ছে। সো সে রিমোট ফাইল থেকে কোনো কোড সহজে রান করানো সম্ভব নয়। ঠিক আছে, বাট এটা এক্সাম্পল হিসেবে তোমাদের থাকলো যে এটা অ্যাটাক পসিবল যদি এমন কোনো সার্ভার ইউজ করো যার মধ্যে ওই মেকানিজমটা নেই। এলএফআই হচ্ছে আমাদের তার উল্টাটা, আমরা রিমোট সার্ভারের কোনো একটা ফাইলকে সামহাউ এক্সিকিউট করব মেলিশিয়াস ওয়েতে। ওকে, সো আগের এক্সাম্পলটা যদি আমরা চিন্তা করি, সো আমরা যদি পেজ ইকুয়ালস টু যে ভ্যালুটা দেই, নিয়মটা উচিত ছিল সেই ভ্যালুটার সাথে ডট পিএইচপি যুক্ত হয়ে এক্সিকিউট করবে। সো ইউজারের এন্ডে যদি অ্যাডমিন সিক্রেট পেজ বলে যদি ভ্যালু থাকে এবং আসলে তার মধ্যে কোনো সিক্রেট জিনিসপত্র থাকে, সো ওই পেজটাকে যদি তুমি একজন অ্যাটাকার হিসেবে তুমি যদি জানো এবং ওই ইউজারের ইনপুট হিসেবে যদি এই পেজটা পাঠাও, তাহলে কি হচ্ছে, সার্ভার কিন্তু ওই পেজটাকে এখন এক্সিকিউট করতেছে। ঠিক আছে, এমন হতে পারে ওই সিক্রেট পেজ হচ্ছে এমন যেটা শুধুমাত্র একটা অথেন্টিকেশনের মাধ্যমেই পাস হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো এমন হতে পারে যে এইভাবে রান করালে আমাদের অথেন্টিকেশনটা বাইপাস হওয়া সম্ভব। ওকে, এখন এটা খুবই হাইপোথেটিক্যাল বা থিওরিটিক্যাল। আমরা চাচ্ছি এটা না হয়, আমরা চাচ্ছি আমরা জানি যে আমাদের সার্ভার, অধিকাংশ সার্ভার আমাদের রান করে লিনাক্স, এবং লিনাক্সের মধ্যে প্রতিটা ইউজারের পাসওয়ার্ড কোথায় জমা থাকে, etc.passwd। আমরা চাচ্ছি এটার কন্টেন্টটা কোনোভাবে কি অ্যাটাকার চাচ্ছে আর কি, যে এটা সার্ভারের এন্ডে এই ফাইলের কন্টেন্টটা কি কোনোভাবে আমার কাছে পাওয়া সম্ভব কিনা। সেই জন্য সে কি করতে পারে, ওই যে এখানে ফাইলের ইনপুট হিসাবে, পেজের ইনপুট হিসাবে সে এই ভ্যালু যদি পাঠায় দেয় etc.passwd, এখন ফাইল আমাদের সার্ভারে কি করে, প্রতিটা ভ্যালুর সাথে আমাদের কি করে অ্যাড করা হচ্ছে .php। সো etc তখন সার্ভার কি করবে, এই etc.password.php ফাইলটা এক্সিকিউট করা বা লোড করা ট্রাই করবে, কিন্তু যা দেখবে আর এই ফাইল তো নট ফাউন্ড, এই ফাইল তো নেই, এই নামে কোনো etc এর মধ্যে কোনো ফাইল নেই, সো সার্ভার পারবে না। কিন্তু অ্যাটাকার কি করতে পারে, ওই একই উদ্দেশ্যে সে etc.passwd এর পরে সে এরকম দুটো ভ্যালু দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই ভ্যালু মানে কি, এটা মানে হচ্ছে নাল বাইট। নাল বাইট মানে হচ্ছে এন্ড অফ স্ট্রিং। সো পিএইচপি যখন এক্সিকিউট করার ট্রাই করবে, এটার মধ্যে যেহেতু সে এই নাল ভ্যালুটা পাবে, সে এটার সাথে আর .php টা অ্যাড করবেই না। সে তখন কি করবে, সে এই পেজের মধ্যে
ওই পেজটাকেই রিটার্ন করবে, মানে ইউজারের কাছে যখন রিটার্ন করবে এই পেজের ভ্যালুটা রিটার্ন করে দিতে পারে। তো ইটিসি passwd এর ভ্যালুটা অ্যাটাকারের কাছে পাঠিয়ে দিতে পারে। ওকে, সো এখন তোমরা কোশ্চেন করতে পারো স্যার passwd এর মধ্যে আমরা জানি এগুলোর মধ্যে কি থাকে, এগুলোর মধ্যে তো সবগুলো ইয়া হিসেবে থাকে, হ্যাশ হিসেবে থাকে। তো ইউজার পেলেই কি আর না পেলেই কি, অ্যাটাকার পেলেই কি। কিন্তু মনে আছে আমাদের রেইনবো অ্যাটাকের কথা, তো আমরা কি করতে পারি, আমাদের হ্যাশ একটা রেইনবো হ্যাশ ডিকশনারি বের করতে পারি, তারপর ওই হ্যাশ ডিকশনারির সাথে ওই হ্যাশগুলোকে ম্যাচ করাতে পারি, ম্যাচ করায় চেক করে দেখতে পারি যে কোনো একটা ম্যাচ করে কিনা। বাট এগুলো আসলে খুবই থিওরিটিক্যালি ইম্পসিবল। এখন কি কারণ কারণ এখন আমাদের যে অ্যাটাক গুলো ওই ইটিসি passwd এর মধ্যে যে হ্যাশগুলো থাকে সেই হ্যাশগুলোর মধ্যে শুধুমাত্র পাসওয়ার্ডের হ্যাশ থাকে না, এর সাথে আমাদের সল্ট থাকে। যেহেতু সল্ট একটা প্রতিটি ইউজারের জন্য র্যান্ডম নাম্বার, উইদাউট নোয়িং দ্য সল্ট ইউজারের পক্ষে এই পাসওয়ার্ডগুলোকে আর ক্র্যাক করা, ইভেন রেইনবো টেবিল ইউজ করেও ক্র্যাক করা পসিবল। লাস্ট যে অ্যাটাকটা আমরা ডাটাবেস অ্যাটাক, তোমরা এটা সম্পর্কে মোটামুটি সবাই জানো। কেউ বলতে পারবে কি এটা এসকিউএল ইনজেকশন অ্যাটাকের কি ইমপ্লিকেশনটা কি? এখানে স্যার ওই অ্যাটাকার অ্যাকচুয়ালি স্যার একটা ম্যালিশিয়াস ইনপুট দিবে, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি স্যার ডাইরেক্ট স্যার যেটা এখানে এসকিউএল কোয়েরি হয় ডাটাবেস, এসকিউএল ডাটাবেস, সে ডাইরেক্ট স্যার ওখান থেকে স্যার মানে কোনো ওই কি বলে স্যার ভ্যালুয়েবল ইনফরমেশন করার চেষ্টা করবে। রাইট, মানে সামহাউ ডাটাবেসের মধ্যে সে কোনো ম্যালিশিয়াস কাজ করতে যাবে, তাই তো? আচ্ছা, আমাকে তো আসলে আমি তো খেয়াল করি নাই, এটা নাকি ওই ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে তোমাদের জাস্ট ইয়াগুলো একটু রাখা, তারা ক্লাসে উপস্থিত থাকতেছে, এটা কোনো মার্কস নেই। তো আমি তো কখনোই নেইনি, বা ক্লাসে তোমরা সবাই করো একটু চ্যাট বক্সে তোমরা যারা উপস্থিত ছিল আজকে তাদের একটু ইয়াটা আইডিটা একটু রেজিস্ট্রেশনটা একটু দিও, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, সো তপু যেটা বলেছে মোটামুটি ঠিক। আমরা চাচ্ছি এসকিউএল ইনজেকশন এটাকে আসলে কি করব, আমরা ইউজারের ইনপুট হিসেবে যে ভ্যালুটা দিব সেখানে কোনো ম্যালিশিয়াস কন্টেন্ট থাকবে, যাতে ওই ম্যালিশিয়াস ভ্যালুটা যখন ডাটাবেস এন্ডে যখন কি বলা যেতে পারে, যে ডাটাবেস এন্ডে যখন ওই কোডটা ওই ম্যালিশিয়াস ভ্যালুটা এক্সিকিউট করা হবে তখন কোনো একটা সমস্যা হবে, ঠিক আছে? সো নরমালি আমরা ডাটাবেস এন্ডে যখন কোনো একটা কোয়েরি সাবমিট করি, কোয়েরি সাবমিট তো দেখতে আমাদের এরকম, তাই না? সিলেক্ট ইউজার ফ্রম এ টেবিল বা নেম ইকুয়ালস টু ইউজার ইনপুট আর পাসওয়ার্ড ইকুয়ালস টু আবার সামথিং। সো এখানে ইউজারের ইনপুটের ভ্যালুটা আমাদের এখানে আছে, আইদার একটা ইউজার নেম বা ইউজার ইনপুট হোয়াটএভার, যেটার বেসিসে তুমি ডাটাবেসে কোয়েরি করবে। সো আমরা এসকিউএল ইনজেকশন অ্যাটাকে এই কোয়েরিটাকে সামহাউ ম্যানিপুলেট করার ট্রাই করি অ্যাজ অ্যান অ্যাটাকার, আমরা এই কোয়েরিটাকে ম্যানিপুলেট করি। সো এটা জাস্ট তোমাদের একটা বেশি কিছু বলার নাই, যে আমরা তো জানি যে আমাদের কি হয়, এগুলা একটা ফিল্ড, এই ফিল্ডের মধ্যে নাম থাকে, এই নামের মধ্যে আমরা কি করতেছি, ওই যে ইউজার নেম ইকুয়ালস টু রোবের্তো, সেটার উপর বেস করে আমরা কোয়েরি করি, তাই না? আমাদের টেবিল থেকে একইভাবে ওই টেবিল আরেকটু এক্সাম্পলটা, সো আমরা আসি অ্যাটাকের ক্ষেত্রে। সো আমরা কোনো একটা ইউজারকে যখন লগ ইন চেক করতে চাই, আমরা ইউজারকে কিভাবে লগ ইন চেক করি, ইউজারের কাছ থেকে ইউজার নেম নেই এবং পাসওয়ার্ড নেই, নিয়ে তারপর আমরা এরকম একটা কোয়েরি বিল্ড আপ করি। সেই কোয়েরিটা তখন ডাটাবেসে এক্সিকিউট হয়, ওটার উপর বেস করে আমরা অ্যালাউ করি বা ইগনোর করি। যদি আমরা ডাটাবেসে ওই ইউজারের এন্ট্রি পাই এবং তার যদি পাসওয়ার্ড বা পাসওয়ার্ডের হ্যাশ পাই, সেটার উপর বেস করে আমরা ইউজারকে অথেন্টিকেট করি, তাই না? তো এখন এটা একটা ক্লাসিক এক্সাম্পল। আমরা কি করব, এই কোয়েরিটাকে সামহাউ ম্যানিপুলেট করার ট্রাই করব। কিভাবে ম্যানিপুলেট করব, ইউজার যখন এন্ট্রি দিচ্ছে, সো ইউজার নামের বদলে এন্ট্রিটা দিচ্ছে এটা, একইভাবে পাসওয়ার্ডের বদলে এন্ট্রি দিচ্ছে এটা। এখন এই এম মানে এমই দিতে হবে এরকম না, এখানে যে কোনো কিছু ভ্যালু দিতে হবে। ওকে, সো ইভেন ইউজার নেমের ক্ষেত্রে রিয়েল ইউজার নেমই দিল, কিছু একটা দিল নাম, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এরকম দিল, ঠিক আছে? বাট দুইটার ক্ষেত্রে দিলেই সুবিধা আমাদের অ্যাটাকটা কি হচ্ছে। এখন এই যখন কোয়েরিটা যাচ্ছে আমাদের এসকিউএল এর কাছে, এসকিউএল কি করতেছে, এসকিউএল দেখতেছে প্রথমে ইউজার নেম ইকুয়ালস টু এম চেক করতেছে, অর 1 ইকুয়ালস টু 1 চেক করতেছে, তাই না? এখন 1 ইকুয়ালস টু 1 চেক করা মানে কি, বেসিক্যালি আমাদের এটা আইদার ট্রু হতে হবে বা এটা আমাদের ট্রু হতে হবে, তাই না? তো 1 ইকুয়ালস টু 1 এটাও ট্রু হয়ে যাবে, একইভাবে পাসওয়ার্ড ইকুয়ালস টু এম এটা আমাদের ফলস হবে, কিন্তু যেহেতু আমাদের অর আছে, আমরা এখানে 1 ইকুয়ালস টু 1 আছে, তার মানে এটাও ট্রু হবে, তার মানে এটাও আমাদের ট্রু হলো, এটাও আমাদের ট্রু হলো। সো আমি যদি ব্যবস্থা না নেই তাহলে আমাদের এসকিউএল ইনজেকশন ইউজ করে এইভাবে আমরা পুরোপুরি এসকিউএল এর অথেন্টিকেশন মেকানিজমটা বাইপাস করতে পারি, ঠিক আছে? এটা একদম একটা ক্লাসিক এক্সাম্পল। এক সময় এটা খুব ইউজ করা হতো, আমি জানি না
এখন মোটামুটি এসকিউএল বা পিএইচপির ক্ষেত্রে এই জিনিসগুলো স্যানিটাইজ করা হয়েছে, বাট যদি এমন কোনো পিএইচপির ভার্সন ইউজ করো যেখানে স্যানিটাইজেশন অটোমেটিক নেই, তাহলে আসলে খুবই সমস্যা। ঠিক আছে, তো যেটা আমি বললাম যে প্রিভেনশনটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা কি করব, আমরা যখন ইউজার ইনপুট দিবে প্রতিটা ইনপুটকে চেক করব এর মধ্যে কোনো ডেঞ্জারাস ক্যারেক্টার আছে কিনা, ঠিক আছে। সো পিএইচপির মধ্যে কিন্তু আমাদের স্কেপিং বা ক্যারেক্টার চেকের জন্য আমাদের ওই ফাংশন আছে অলরেডি, মাইস্কুয়েল রিয়াল স্কেপ এরকম আছে। সো এরা কি করে, এরা এই স্পেশাল যে সকল ক্যারেক্টার, যেমন অর একটা স্পেশাল ক্যারেক্টার বা এই যে সিঙ্গেল কোটেশন, এগুলো তো আসলে থাকার কথা না তোমার ইনপুটের মধ্যে, এগুলো স্পেশাল ক্যারেক্টার, সে তখন এগুলোকে সেভাবে মডিফাই করবে। ঠিক আছে, সো অটোমেটিক ডিটেক্ট করবে এবং অটোমেটিক ডিটেক্ট করে এগুলোকে আইদার পার্স করবে, ইয়া করে ফেলবে, অথবা তোমাকে জানাবে। ওকে, সো থিওরিটিক্যালি সম্ভব না এখন আর, কারণ আমাদের লেটেস্ট যে এসকিউএল এর ভার্সনে এগুলো অটোমেটিক কাজগুলো করে। বাট মাথায় রাখতে হবে আমাদের ওই স্কেপ ফাংশনগুলো ইউজ করতে হবে। যদি তুমি স্কেপ ফাংশন ইউজ না করো তাহলে হয়তো আবার এটা চলে যাবে। সো দিস ইজ আওয়ার সার্ভার সাইড অ্যাটাক। এরপর আরেকটা লাস্ট যে অ্যাটাকটা, এটা আসলে আর কিছু বলার নেই, যে কোনো ওয়েব সার্ভারকে আমরা আসলে ডস করতে পারবো। সো এটা আমাদের ঠিক সিকিউরিটির কোন অ্যাটাকটা, যে অ্যাভেলেবিলিটির এগেইনস্ট অ্যাটাক। সো আমরা চাইলে কোনো একটা ওয়েব পেজকে একটা হচ্ছে কি বলতে পারি, ডস করে আনঅ্যাভেলেবল করতে পারবো। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছি এই চ্যাটের মধ্যে একটু প্লিজ তোমাদের ইয়াগুলো একটু দাও, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো প্লিজ। ওকে, আচ্ছা, সো উইথ দিস আমাদের কোর্স শেষ। ঠিক আছে, এটা খুবই আমাদের আমরা একটা অড কোর্স করছি। ঠিক আছে, বাট আই ডোন্ট নো তোমাদের কেমন লাগলো এমনি, তোমরা কি, আচ্ছা কেমন লাগলো এটা আসলে জিজ্ঞেস না করি, আমি বলি হচ্ছে তোমরা কি সবাইকে যখন আমি ভিডিওগুলো দিচ্ছি তোমরা কি ভিডিওগুলো দেখতেছো, নাকি এগুলো ভবিষ্যতের কাজ হিসেবে রেখে দিচ্ছ?